আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর ধারাসমূহ নিয়ে। আমাদের আলোচনায় আজকে আমরা চ্যাপ্টার 15 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 15 এর টাইটেল হচ্ছে ইম্পোজিশন অফ পেনাল্টি। চ্যাপ্টার 15 এর সেকশন 123 থেকে 133 এ পর্যন্ত সেকশনগুলো আছে। আমরা প্রথমে সেকশন 123 আলোচনা করছি। সেকশন 123 হচ্ছে পেনাল্টি ফর নট মেইনটেইনিং অ্যাকাউন্টস ইন প্রেসক্রাইবড ম্যানার। এই জায়গায় বলা আছে where any person not having income from house property has without reasonable cause failed to comply with the provisions of any order or rule made in pursuance of or for the purpose of section 35(2). The Deputy Commissioner of Taxes may impose upon him a penalty at the rate of a sum not exceeding 1.5 times the amount of tax payable by him, যে ট্যাক্স payable তার 1.5 গুণ maximum 100 টাকা, where the total income of such person does not exceed the minimum amount on which tax is not chargeable. Section 2, where any person having income from house property has without reasonable cause failed to comply with the provisions of any order or rule made in pursuance of or for the purpose of section 35(2), the Deputy Commissioner of Taxes may impose upon him a penalty of 50% of taxes payable on house property income or 5,000 টাকা, whichever is higher. এখানে মে শব্দটা অ্যাড করা হয়েছে 2018 সালে। শ্যালের জায়গায় মে শব্দটা অ্যাড করা হয়েছে। কেন অ্যাড করা হয়েছে কিংবা কি কারণে, এই বিষয়টুকু আমরা সেকশন 35(2) যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো। সেকশন 35 এ বলা আছে মেথড অফ অ্যাকাউন্টিং। এখানে 2 তে বলা আছে নটউইথস্ট্যান্ডিং। আমি একটু দেখি, আমাদের এখানে সেকশন 35(2) কথা বলা আছে। সেকশন 35(2), notwithstanding anything contained in subsection 1, the board may, in case of any business or profession or class of business or profession or any other source of income or any class of persons or class of income, by a general or special order, direct that the accounts and other documents shall be maintained in such manner and form, and the mode of payment of commercial transactions recorded in such manner and form as may be prescribed or as may be specified in such direction, and thereupon the income of the assessee shall be computed on the basis of the accounts maintained, payments made, and transactions recorded accordingly. দেখেন, আমরা হাউস প্রপার্টি ইনকাম এখানে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, আদার ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম এনি আদার ক্লাস। তো এইসব ইনকামের ক্ষেত্রে আমরা
হিসাবের খাতাপত্র কিভাবে মেনটেন করব, ডকুমেন্টস গুলা কিভাবে মেনটেন করব, কিংবা ট্রানজাকশন গুলা আমরা কিভাবে করব, এই বিষয়টুকু যদি বোর্ড যেভাবে নির্ধারণ করে দিয়েছে আমরা যদি ওইভাবে মেনে না চলি, সেক্ষেত্রে জরিমানা করতে পারবে। 35(2) যদি কমপ্লাই না করি, তাহলে সেকশন 123 তে জরিমানা করতে পারবে। এখন সেকশন 123 তে জরিমানার ক্ষেত্রটা দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সাবসেকশন 1 এ বলা আছে, আরেকটা হচ্ছে সাবসেকশন 2 তে বলা আছে। সাবসেকশন 1 এ গৃহ সম্পত্তি খাত ছাড়া যে বিষয়টা, সেটা কথা বলা আছে, আর সাবসেকশন 2 তে গৃহ সম্পত্তি খাতের কথা বলা আছে। তাহলে সাবসেকশন 1 এ গৃহ সম্পত্তি খাত ছাড়া যদি আমরা সেকশন 35(2) অনুযায়ী যেভাবে হিসাব মেনটেন করার কথা বলা হয়েছে, কমার্শিয়াল ট্রানজাকশন গুলা যেভাবে রেকর্ড করার কথা বলা হয়েছে, তা যদি আমরা না মানি, তাহলে হাউস প্রপার্টি ইনকাম বাদে বাদ বাকি ইনকামের ক্ষেত্রে জরিমানা হবে। সেটা হচ্ছে আমাদের ট্যাক্স যেটা পেয়েবল সেটার 1.5 গুণ কিংবা 100 টাকা, যেখানে where the total income of such person does not exceed the maximum amount থেকে যদি বেশি না হয়, on which tax is not chargeable। তাহলে 100 টাকা কিংবা 1.5 গুণ এই পর্যন্ত আমরা জরিমানা হতে পারে সেকশন 35(2) যদি আমরা না মানি। সেকশন 35(2)র বিধান অনুসারে আমরা ইনকাম ট্যাক্স রুলসে গেলে দেখব কিছু স্ট্রাকচার বলা হয়েছে, আমরা হিসাবের খাতাপত্র কিভাবে মেনটেন করব, কিছু ফরম্যাট দেয়া আছে ইনকাম ট্যাক্স রুলসে। এই ফরম্যাট গুলা যদি আমরা মেনটেন না করি, তাহলে হাউস প্রপার্টি ইনকাম বাদে এখানে বাদ বাকি ইনকামের ক্ষেত্রে সাবসেকশন 1 প্রযোজ্য হবে, আর হাউস প্রপার্টি ইনকামের ক্ষেত্রে সাবসেকশন 2 প্রযোজ্য হবে। এখন আমরা জানি হাউস প্রপার্টি ইনকামের ক্ষেত্রে একটা অর্ডার আছে, সেই অর্ডারটা হচ্ছে যদি 25,000 টাকার বেশি হয়, তাহলে আমরা ওই যে ব্যাংকিং চ্যানেলের যে বিষয়টুকু আমরা আগে আলোচনা করেছিলাম, এটা মেনটেন করতে হবে। এটা আমরা রিটার্ন পূরণের যে গাইডলাইন আছে, ওই গাইডলাইনে আমরা দেখেছিলাম এই নির্দেশনার বিষয়টিকে। তো এই অর্ডার যেটা আছে, এটা যদি কেউ না মানেন, তাহলে এখানে 50% অফ ট্যাক্স পেয়েবল, যে ট্যাক্স পেয়েবল তার 50% হাউস প্রপার্টি ইনকামে যে ট্যাক্স পেয়েবল তার 50% জরিমানা করতে পারবেন, অথবা 5,000 টাকা, হুইচ এভার ইজ হাইয়ার, যেটা বেশি, দুইটার মধ্যে যেটা বেশি, মিনিমাম 5,000 টাকা, আর হাউস প্রপার্টি ইনকামের উপরে যে ট্যাক্স আসবে তার আরো অর্ধেক জরিমানা আরোপ করতে পারেন সেকশন 123 তে। এখন দেখা গেল এই আইন, এই ইনস্ট্রাকশন দেওয়ার পরে ব্যাংকিং চ্যানেলে বাড়ি ভাড়ার বিষয়টুকু দেওয়ার পরে এটা আসলে সবাই মানছেন না, এবং এখানে যেহেতু শেল শব্দটা দেয়া ছিল, সে কারণে ডিসিটি কে অবশ্যই ইম্পোজ করতে হতো এই জরিমানাটুকু। তাই এই শেল শব্দটি বাদ দিয়ে এখানে মে শব্দটি নিয়ে আসা হলো। তাতে করে এটা ডিসিটির এখতিয়ার, উনি চাইলে জরিমানা করতে পারবেন, না চাইলে এটা উনি বাদ দিতে পারবেন। তাই সেকশন 123 তে যে জরিমানাগুলোর কথা বলা হয়েছে, সেকশন 35(2) অনুযায়ী যে ইনস্ট্রাকশন গুলা বোর্ড দেবে বিভিন্ন ডকুমেন্টস কিংবা ট্রানজাকশন যেভাবে মেনটেন করার জন্য, তা না মানার কারণে সেক্ষেত্রে জরিমানা করা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর এখতিয়ারের মধ্যে পড়ে। উনি চাইলে জরিমানা করতে পারবেন, আবার চাইলে নাও করতে পারেন। এখানে মে শব্দটা উল্লেখ করা আছে, তো এখানে উনি জরিমানা করতে বাধ্য না।
সেকশন 123 তে। তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় 123 ধারায় জরিমানা করা হয় না, কিংবা খুব প্র্যাকটিসটা খুব কম হয় 123 ধারা জরিমানার। কোনো কোয়েশন আছে কিনা এই 123 ধারা জরিমানার বিষয়ে? আমার মনে হয় নেই। আমরা তাহলে পরের সেকশনে যাচ্ছি, 124 ধারার। সেকশন 124, এখানে ইম্পোজিশন অফ পেনাল্টি ফর ফেলিওর টু ফাইল রিটার্ন এটসেট্রা। এখানে রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রে যদি কেউ ব্যর্থ হয়, সেক্ষেত্রে কি পেনাল্টি হবে? Where any person has without reasonable cause failed to file a return of income required by or under section 75, section 77, section 89, section 91 or 93, the Deputy Commissioner of Taxes may impose upon such person a penalty amounting to 10% of tax imposed on last assessed income, subject to a minimum of taka 1000, and in the case of a continuing default, a further penalty of taka 50 for every day during which the default continues. দেখেন, এখানে কেউ যদি কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়া রিটার্ন সাবমিশন, যে রিটার্নটা সেকশন 75, সেকশন 77, সেকশন 89, সেকশন 91 কিংবা সেকশন 93 অনুযায়ী সাবমিট করার কথা, তা দাখিলে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে এখানে জরিমানার বিধান করা হয়েছে। এখানেও মে শব্দটা উল্লেখ করা আছে। দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্স মে ইম্পোজ, মানে ডিসিটি এখানে জরিমানা করতে বাধ্য না, উনি চাইলে জরিমানা করতে পারেন, এবং ওই জরিমানাটুকু হচ্ছে 10% of tax imposed on last assessed income। লাস্ট assessed ইনকামের 10% যে ট্যাক্সটা, এটা 10%, সাবজেক্ট টু এ মিনিমাম অফ টাকা 1000। মিনিমাম এটা 1000 হতে হবে, মানে 1000 টাকা কিংবা 10%, যেটা বেশি। আর তারপরেও যদি উনি রিটার্ন ফাইলিং এ ব্যর্থ হন, সেক্ষেত্রে তাকে প্রতিদিনের জন্য 50 টাকা করে জরিমানা করতে পারবেন, প্রত্যেক দিনের জন্য, provided that such penalty shall not exceed, in case of an assessee being an individual whose income was not assessed previously, যার ইনকাম আগে অ্যাসেস করা হয়নি, তার জন্য 5000 টাকা। এই 5000 টাকার বেশি হতে পারবে না, প্রথম কথা। বি, in case of an assessee being an individual whose income was assessed previously, 50% of the income, 50% of the tax payable on the last assessed income, or taka 1000, and whichever is higher, 1000 টাকা কিংবা লাস্ট অ্যাসেসড ইনকামের যে ট্যাক্সের, ওটার 50%। এই হচ্ছে দুইটা কন্ডিশন। যদি রিটার্ন আগে কখনো তার ট্যাক্স অ্যাসেস করা না হয়, তাহলে ম্যাক্সিমাম 5000 টাকা। আর যদি আগে রিটার্ন সাবমিট করে থাকেন, ওনার ট্যাক্স অ্যাসেস করা হয়ে থাকে, আগে রিটার্ন সাবমিট করে থাকেন এবং ট্যাক্স অ্যাসেস করা হয়ে থাকে, তাহলে এটার 50%
কিংবা 1000 টাকা, যেটা মানে হায়ার, ওর থেকে যেটা হায়ার। তো এই হচ্ছে সেকশন 124 এ বলা আছে। তো এটা আচ্ছা, কেউ যদি ডিসিটি কন্টিনিউ ডিফল্ট হয় কিন্তু যদি কোনো পেনাল্টি হওয়ার আগে জমা দেয় তখন কি হবে? কেউ 3 বছর জমা দিল না, হঠাৎ করে এসে জমা দিল, আপডেট করলো, তাহলে কি পেনাল্টি সহ দিতে হবে নাকি এমনি দিলেই হবে? রিটার্ন যদি জমা দিয়ে দেন, কেউ যদি রিটার্ন জমা দিয়ে দেন, তাহলে সেকশন 124 এ আপনাকে জরিমানা করতে পারবে না, কারণ আপনি তো রিটার্ন ফাইল করে ফেলেছেন। না, আমার কোশ্চেনটা ছিল যদি ধরেন মানে অলরেডি ডিফল্ট আছে, 3 বছর দেয় না, যে কোনো মানে কোনো রিজনও নাই, কিন্তু কোনো কোয়ারি করে নাই, কিন্তু তার আগেই জমা দিতে গেল, জমা দেওয়ার সময় কি পেনাল্টি সহ জমা দিতে হবে? যেমন ধরেন আমি এখানে দুইটা আছে, আমি জানি যে আপনার একটা আমরা পড়ছি যে আপনার ইন্টারেস্ট। পার ডে একটা তো ইন্টারেস্ট আছে, হ্যাঁ, কিন্তু যদি তার নীল রিটার্ন হয়, দ্যাটস ওয়াই দেয় নাই, কিন্তু নীল রিটার্ন হলে তো দিতে হবে। ধরেন কারণ নামে একটা গাড়ি আছে, সেটা কিন্তু ইনকাম নীল, ঠিক আছে, বা ট্যাক্সেবল ইনকাম নাই, মানে নীল না বলে ট্যাক্সেবল ইনকাম নাই বলা যায়, তাহলে ইন দ্যাট কেস সেটা তো ম্যান্ডেটরি পড়ে যে তার রিটার্ন সাবমিট করতে হবে, তাই না? কিন্তু সে দিল না, ইন দ্যাট কেস তাকে কি এই যে দিল না এটার জন্য কি কোনো, তার যদি ট্যাক্সেবল ইনকাম হচ্ছে না, তাকে তো তার পেনাল্টিও আসতেছে না, তাহলে কি সে যে 3 বছর দিল না বা 4 বছর দিল না, কথার কথা, এইটা কি তাহলে কোনো ইমপ্লিকেশন আছে নাকি শুধু রিটার্ন দিলেই হবে? না, আমি রিটার্ন জমা, একটা মিনিমাম ট্যাক্স তো আসবে। না, মিনিমাম ট্যাক্সের বিষয়টা তো আলাদা, আর না, জরিমানার মিনিমাম বিষয়টা। ট্যাক্স তো তার মানে মানে ব্যাপারটা হলো রঞ্জু, মানে কেউ যদি গাড়ি থাকে সে তো এআইটি দিচ্ছে, ট্যাক্সেবল ইনকাম নাই, তার তো এআইটি তে 20,000 30,000 থাকবেই মিনিমাম, তাই না? কিন্তু সেটা তো ট্যাক্সই নাই, সুতরাং এআইটি যেটা সেটাই তো বেশি। জি, আমি কি বোঝাতে পারছি? আমি বুঝতে পেরেছি যে আপনার কোয়েরিটা হচ্ছে, কেউ যদি রিটার্ন নিজে থেকে দিয়ে থাকে, সেক্ষেত্রে ডিসিটি জরিমানা করবেন কিনা, নাকি আপনি জরিমানা সহ জমা দেবেন, মানে এই বিষয়টা। এইটাই মানে, আচ্ছা, হ্যাঁ, এখন কারণ এখন ডিসি তো দেখেন, জরিমানা তো আমার ফাইল ধরলে করবে, এখনো তো ধরে নাই, সুতরাং আমি আগে দিয়ে দিচ্ছি। আপনি জরিমানা সহ রিটার্ন সাবমিট করবেন, এটা কোথাও বলা আছে 124 এ? বলা না, নেই। নাই, এখানে নাই, বলেছে নাই। ডিসিটি মে ইম্পোজ, মে ডিসিটি ইম্পোজ, চাইলে এক্স্যাক্টলি। ইম্পোজ করতে পারবেন। এখন আমরা একটু ওকে, পরে গিয়ে সেকশন 130 পড়বো, এখনই আমরা একটু দেখে নিচ্ছি। সেকশন 130 তে বলা আছে, বার টু ইম্পোজিশন অফ পেনাল্টি উইদাউট হিয়ারিং, no order imposing a penalty under this chapter or chapter, অন্য একটা চ্যাপ্টারের কথা বলা আছে, shall be made on any person unless such person has been heard or has been given a reasonable opportunity to be of being heard. এখন দেখেন, আপনি যে রিটার্ন সাবমিট করলেন, আপনাকে তো জরিমানা করতে হলে আগে প্রথমে সেকশন 130 তে একটা নোটিশ পাঠাতে হবে। ওকে, বুঝতে। এখন আপনি রিটার্ন জমা যদি দিয়ে দেন, ডিসিটি জরিমানা কিসের বেসিসে করবেন? উনি তো প্রথমে 130 তে নোটিশ করবেন যে আপনি রিটার্ন জমা দেননি, তাই আমি সেকশন 124 এর আন্ডারে জরিমানা করতে চাচ্ছি আপনাকে। কিন্তু আপনি বলবেন আমি তো রিটার্ন ফাইল করে দিয়েছি। সো যখন ওকে, ওকে, আপনি রিটার্ন ফাইল করে দেবেন, তখন আপনাকে ডিসিটি জরিমানা করতে পারবে না, কারণ ওকে, তখন তো ক্লিয়ার। সেকশন 130 তে তো আপনাকে এখানে বার দিয়ে দেওয়া আছে, সেকশন 130 তে বার টু ইম্পোজিশন অফ পেনাল্টি উইদাউট হিয়ারিং, হিয়ারিং ছাড়া কোনো পেনাল্টি করা যাবে না। এটা হচ্ছে গিয়ে মানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিউটি হচ্ছে এটা, আপনি প্রত্যেকটা জায়গায় যে ক্ষমতাগুলা দেয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় আবার করদাতাকে একটা রিজনেবল গ্রাউন্ড, তার যে হিয়ারিং কিংবা তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেয়া হয়েছে, কিংবা একটা ব্যালেন্স করা হয়েছে, পাওয়ারের একটা ব্যালেন্স করা হয়েছে। এখানে দেখেন, তাহলে জরিমানা করা যাবে না। বুঝতে পেরেছেন বিষয়টা?
আচ্ছা, জি ক্লিয়ার। এখন একটা কোয়েশ্চন আছে এখানে, যদি একটু অ্যাডভান্স লেভেলের কেউ চিন্তা করে থাকেন তাহলে এখানে সেকশন 75, সেকশন 77, সেকশন 89, সেকশন 91 এবং সেকশন 93 এই পাঁচটা সেকশনের বিষয়ে বলা আছে। আমরা একটু পাঁচটা সেকশনের একটু টাইটেলটা একটু দেখি, আপনাদের জানা আছে, তারপরে আমি আলোচনার সুবিধার্থে টাইটেল গুলা আলোচনা করছি। 75 থেকে প্রথমে দেখেন সেকশন 75 রিটার্ন অফ ইনকাম। আমরা জানি সেকশন 75 এর আন্ডারে আমরা ট্যাক্সের রিটার্ন দেই, এটা কবে দিতে হয়? ট্যাক্স ডেটে দিতে হয়। এখানে বলা আছে যে আমরা রিটার্ন সাবমিট করতে হবে এবং এই রিটার্ন সাবমিশনের বিষয়টা আমরা জানি, আমরা আলোচনা করেছি আগে যখন আমরা ইয়েতে রিটার্ন ফিল আপ গাইডলাইনে আলোচনা করেছি। এই গাইডলাইনে এই বিষয়টুকু বলা আছে এখানে যে আমাকে রিটার্নটা দিতে হবে ট্যাক্স ডের মধ্যে। এখানে every return under this section shall be filed unless the date is extended under subsection 6 or on or before the tax day. tax এর মধ্যে আমাকে দিতে হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে সেকশন 75 এর কমপ্লায়েন্স, যে আমাকে রিটার্ন সাবমিট করতে হবে ট্যাক্স ডে এর মধ্যে। আমরা জানি যে 30 নভেম্বর হচ্ছে ট্যাক্স ডে। যদি আমরা এক্সটেন্ড করি, সাবসেকশন 6 এ এক্সটেনশনের কথা বলা আছে যে 2 মাস করে ডিসিটি 2 মাস এক্সটেন্ড করতে পারেন, আবার জয়েন্ট কমিশনার আরো 2 মাস এক্সটেন্ড করতে পারেন। এই বিষয়টুকু আমরা আগে আলোচনা করেছি রিটার্ন ফিল আপ গাইডলাইনে, তাই এখানে আর আলোচনা আনিনি। তাহলে আমাদের হিসাবটা হবে ট্যাক্স ডে অথবা এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম, যে ট্যাক্স ডের পরে যে টাইমটা। তাহলে সেকশন 75 এ আমাকে জরিমানা করতে হলে দিন শুরু হবে ট্যাক্স ডে থেকে, কিংবা আমি যদি টাইম এক্সটেনশন নিয়ে থাকি ওই সময় থেকে শুরু হবে কাউন্ট। এই যে আমরা যে কন্টিনিউইং ডিফল্টে ফার্দার পেনাল্টি অফ টাকা 50 এভরিডে, প্রত্যেকদিন 50 টাকা, এটা কিন্তু বড় একটা ফিগার, প্রত্যেকদিন 50 টাকার একটা হিসাব। তো ট্যাক্স ডের বিষয়ে বলা আছে। 77, 89 আমরা একটু দেখে নেই। 77 হচ্ছে নোটিশ অফ ফাইলিং রিটার্ন। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু আলোচনার মাঝে দেখে নেই। যদি আমরা আমি একটু এই সেকশনটা পুরোই আলোচনা করে নিচ্ছি। Section 77, Notice of Filing Return. The Deputy Commissioner of Taxes may, at any time after expiry of date specified in Section 75, আমরা যেটা আলোচনা করলাম একটু আগে, এই যে ডেট স্পেসিফাইড এটা হচ্ছে ট্যাক্স ডে, কিংবা আমরা যদি টাইম এক্সটেনশন নিয়ে থাকি তাহলে ওই টাইম, by a notice in writing require any person other than a company to file a return of his total income as provided in that section if in the opinion of the Deputy Commissioner of Taxes the total income of such person was during the income year of such person amount as to the render liable to tax. B, any company to file a return on its total income. If it is not filed, তাহলে একটা নোটিশ দিতে পারে, কোম্পানিকে দিতে পারে, কিংবা পার্সনের যদি মনে করে ডিসিটি যে এখানে ইনকাম আছে এবং ট্যাক্স আছে এবং রিটার্ন সাবমিট করতে আন্ডার সেকশন 75 ওই ব্যক্তি বাধ্য কিন্তু রিটার্ন সাবমিট করেনি, সেক্ষেত্রে আপনাকে 77 ধারায় সেকশন 77 বলেছে যে একটা নোটিশ দেবে আপনাকে। The return under subsection 1 shall be filed within such period, not being less than 21 days, as may be specified in the notice, or which such extended period as the Deputy Commissioner of Taxes may allow. তাহলে 75 এ মিনিমাম 21 দিন সময় দিয়ে একটা নোটিশ দেবে আমাদের রিটার্ন সাবমিট করার জন্য। 21 দিন সময় দিয়ে নোটিশ করার পরে যদি আমরা রিটার্ন
ডিপ্টি কমিশনার ট্যাক্সেস চাইলে আবার একটু বাড়াতেও পারে, একটু বেশি সময়ও দিতে পারে আমাদেরকে। যদি আমরা রিটার্ন সাবমিট না করি তাহলে জরিমানার বিষয়টি আসবে। তাহলে এখানে সেকশন 75 বুঝলাম আমরা ট্যাক্স ডে এর মধ্যে যদি রিটার্ন সাবমিট না করি তাহলে ডিসিটি সেকশন 77 এ আমাদেরকে নোটিশ করবে 21 দিনের সময় দিয়ে। ওই 21 দিনের মধ্যে যদি আমরা রিটার্ন সাবমিশনে ব্যর্থ হই তাহলে সেকশন 124 এ জরিমানা করতে পারবে। তাহলে আমরা আগে যে কোয়েশ্চন নিয়ে আলোচনা করেছিলাম, কেউ যদি রিটার্ন সাবমিট না করে তাহলে ডিসিটির কমপ্লায়েন্স হচ্ছে ডিসিটি আগে 77 এ নোটিশ করবেন এবং 21 দিন সময় দেবেন। দেখেন এখানেও কিন্তু আবার সময়ের বিষয়টুকু আছে। 130 এর নোটিশ তো এর পরে আসবে। উনি এই 21 দিনের মধ্যে যদি রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হন তাহলে আপনাকে 124 ধারায় জরিমানা করতে পারে। আর যদি ওই 21 দিনের মধ্যে আপনি রিটার্ন সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু 124 ধারায় জরিমানা করার কোনো সুযোগ থাকছে না। তাহলে আমরা পরের দুইটা সেকশন দেখি, 89 এবং 91। সেকশন 89 এ আমরা গিয়ে দেখছি অ্যাসেসমেন্ট ইন কেস অফ ডিসকন্টিনিউড বিজনেস। যদি কোনো বিজনেস ডিসকন্টিনিউড হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট, এটা অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয়ে থাকে। এই বিষয়টুকু আমরা ডিসকন্টিনিউড বিজনেসের ক্ষেত্রে অ্যাসেসমেন্টের বিষয়টুকু এখানে বলা আছে। কোনো ব্যবসা যদি কন্টিনিউ না করে তাহলে এখানে একটা রিটার্নের বিষয় আছে। এই সেকশন অনুযায়ী যদি কেউ রিটার্ন সাবমিট না করে তাহলে এখানে জরিমানা করার বিধান আছে 89 এ। এরপরে আমরা পেলাম সেকশন 91। 91 এ অ্যাসেসমেন্ট ইন কেস অফ পারসনস লিভিং বাংলাদেশ। বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি চলে যান ওই ক্ষেত্রে যে অ্যাসেসমেন্টটা করতে হবে, সেক্ষেত্রে আমরা যদি উনি রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হন তাহলে, আর সেকশন 93 আমরা জানি যে ট্যাক্স এসকেপিং পেমেন্ট, ট্যাক্স কিংবা অন্যান্য যে কোনো পেমেন্ট এসকেপ করার জন্য, যেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে সেকশন 93 তে কেউ ডিসিটি রিটার্ন সাবমিট করার জন্য বলতে পারেন। তো এইসব সেকশনে যদি রিটার্ন সাবমিশন না করে থাকেন করদাতা তাহলে তাকে জরিমানা করা হবে। প্রথমত এখানে যে তারিখের মধ্যে যে সময়টুকু দেয়া হবে ওই সময়ের মধ্যে রিটার্ন সাবমিট না করলে জরিমানা করা হবে মিনিমাম 1000 টাকা কিংবা 10% লাস্ট অ্যাসেস ইনকামের। আর যদি ওই ডেটটা ক্রস করে যায় তাহলে প্রত্যেক দিনের জন্য 50 টাকা করে জরিমানা হবে, প্রত্যেক দিনের জন্য। মনে করেন সেকশন 75 এ আপনি রিটার্ন জমা দেননি, তাহলে সেকশন 77 এ আপনাকে নোটিশ দেবে, 21 দিন সময় দেবে। ওই 21 দিনের মধ্যে যদি আপনি রিটার্ন না দেন তাহলে আপনাকে প্রথমে এই জরিমানাটুকু করতে পারবে, মিনিমাম 1000 টাকা কিংবা আপনার লাস্ট অ্যাসেস ইনকামের উপরে যে ট্যাক্স ছিল ওইটা 10%। এখানে হচ্ছে ট্যাক্স ইম্পোজড অন লাস্ট অ্যাসেসড ইনকাম, মানে লাস্ট অ্যাসেসড ইনকামের উপর যে ট্যাক্স ইম্পোজড ছিল এটার 10% জরিমানা করতে পারে কিংবা মিনিমাম এটা 1000 টাকা জরিমানা করতে পারে। আর যদি ওই তারিখের মধ্যে আপনি রিটার্ন দিতে না ব্যর্থ হন তাহলে প্রত্যেক দিনের জন্য 50 টাকা করে জরিমানা করবে, প্রত্যেক দিনের জন্য 50 টাকা করে জরিমানা করবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন একটা কোয়েশ্চন রিসেন্টলি আমি এক্সপেরিয়েন্স করেছি, একজন একটা অ্যাডভাইস নিয়েছে, একজন প্র্যাকটিশনার। এখানে সিনারিওটা ছিল এইরকম, ডিসিটি ফাইল রিওপেন করেছেন, সেকশন 93 তে উনি নোটিশ করেছেন, ডিসিটি নোটিশ করেছেন সেকশন 93 তে।
নোটিশ করার পরে একটা টাইম দিয়েছেন এই সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে, করদাতা ওই সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে পারেননি। সেকশন 93 তে নোটিশে আমরা জানি একটা টাইম বলে দেয়া থাকে, সেকশন 93(1) যে নোটিশ করা হয় এখানে রিটার্ন সাবমিট করতে পারেননি, উনি এটা থেকে মনে করেন 10 দিন পরে রিটার্ন সাবমিট করেছেন, আফটার 10 ডেজ। যে টাইমটা দিয়েছেন এটা 10 দিন পরে রিটার্ন সাবমিট করেছেন। এখন এক্ষেত্রে ডিসিটি 124 ধারায় জরিমানা করার জন্য 130 ধারায় নোটিশ করেছেন, এবং উনি ওই যে অ্যাসেসমেন্ট ইয়ার ছিল ওই অ্যাসেসমেন্ট ইয়ারের যে ট্যাক্স ডে ছিল ওই ট্যাক্স ডে থেকে শুরু করে প্রতিদিনের জন্য 50 টাকা করে জরিমানা করেছেন। এটা কি আইন অনুযায়ী হয়েছে কিনা কোয়েশ্চন। যেটা নোটিশ করেছে সেই ডেট ওভার হলে সেই ডেট থেকে হবে না? রাইট, সেই ডেট থেকেই হবে, আইনে এটাই বলা আছে। এখন এই জায়গায় হয়তো ইনকাম ট্যাক্সের অনেক ক্ষেত্রে কিছু কিছু অফিসে কনফিউশন থাকতে পারে, সেজন্য তারা না বুঝে হয়তো আইনের বিষয়টুকু ইয়ে করেন। এখানে ডিসিটি 93 ধারায় যেহেতু নোটিশ করেছেন, উনি একটা সময় দিয়েছেন, ওই সময়ের মধ্যে যদি সাবমিট না করতে পারেন তাহলে আপনি প্রাইমারি যে পেনাল্টির কথা বলা আছে এটা করতে পারবেন। তো ডিসিটি এটা করেছেন। অন টপ উনি আবার পরের জরিমানাটা করেছে, এন্ড বলে যেটা বলা আছে, ইন দ্য কেস অফ এ কন্টিনিউইং ডিফল্ট, এই শব্দটা কিন্তু বলা আছে কন্টিনিউইং ডিফল্ট। তাহলে ডিফল্ট কবে থেকে? ডিসিটি যদি আমাকে বলেন যে আপনি এত তারিখের মধ্যে রিটার্ন জমা দেন, তাহলে ডিফল্টটা কাউন্ট হবে এই তারিখের পরের থেকে। এই তারিখের আগের থেকে তো কন্টিনিউইং ডিফল্ট বলা যাবে না। আমাকে প্রথম পেনাল্টিটা উনি করতে পারবেন, কিন্তু পরের পেনাল্টিটা করবেন উনি যে ডেটটা দিয়েছেন আমাকে রিটার্ন সাবমিট করার জন্য, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, ওই তারিখ থেকে শুরু করে, যে মনে করেন 10 দিন হয়েছে সেক্ষেত্রে 50 টাকা করে 10 দিনের যে জরিমানাটুকু হবে ওই জরিমানাটুকু উনি করতে পারবেন। কিন্তু উনি যদি শুরু থেকে করেন তাহলে সেটা আসলে আইন অনুযায়ী হবে না। সেক্ষেত্রে আমি ওই প্র্যাকটিশনারকে পরামর্শ দিলাম যে উনি যাতে এটা আপিল করেন এবং আপিলে এই বিষয়টুকু উত্থাপন করেন, এবং এটা অবশ্যই করদাতা এই জায়গাতে তার জরিমানা কমার সুযোগ আছে। এই জায়গায় কোনো কোয়েশ্চন আছে কিনা? 124 ধারার জরিমানার বিষয়ে আমি একটু আলোচনা করছি বেশি, কারণ এটা খুব বেশি ব্যবহৃত হয়। 124 ধারায় জরিমানা 50 টাকা করে তো পার ডে করবে, 5,000 টাকা তো বেশি হইতে পারবে না, ঠিক না? যদি আপনার আগের বছরের, আচ্ছা এখানে বিষয় আছে, যদি আগে যদি ইনকাম অ্যাসেস না হয় তাহলে 5,000 টাকার বেশি হতে পারবে না। আগে হলে লাস্ট ইয়ারে 50%। আর যদি আগে অ্যাসেসড হয়ে থাকে তাহলে 50% অফ ট্যাক্স পেয়েবল, কিংবা 1,000 টাকা যেটা হাইয়ার। আগের বছর যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে তো আপনার ওই 1,000 টাকাই হবে। 5,000, ও 5,000, সরি 5,000 হাইয়েস্ট। জি 5,000 হাইয়েস্ট। আমি এই সেকশনে সম্ভবত একটা চেঞ্জ আছে, আমি একটু এই চেঞ্জটা আমি একটু শেয়ার করছি, যদি চেঞ্জ থাকে আমি একটু দেখে নিচ্ছি। প্র্যাকটিক্যাল, এরকম একটা প্র্যাকটিক্যাল কেস হয়েছে যে ডিসি পার ডে 50 টাকা করে 1.5 লাখ টাকা জরিমানা করছে। জি পরে আমি পেয়েছি এরকম, আমি পেয়েছি, আমি যেটা আপনাকে বললাম এটাও একটা বড় জরিমানা। আপনার কেসটা একটু বলেন যেটা আপনি বলতে চাচ্ছেন।
মানে স্যার 1.5 লাখ এরকম জরিমানা করা হয়েছে, বাট পরে আপিল করার পরে ওটা ঠিক করে দেওয়া হয়েছে যে না আসলে এটা ভুল ছিল ওখান থেকে। কারণ আমার তো লাস্ট ইয়ারের অ্যাসেসমেন্টের উপরে বেস করে আমাকে জরিমানা করতে হবে হাইয়েস্ট 50% অফ লাস্ট অ্যাসেস ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট, অথবা 50 টাকা পার ডে। কিন্তু ডিসিডি 50 টাকা পার ডে ধরেই হিসাব করে জরিমানা করে দিচ্ছে। রাইট। জরিমানার এখানে একটা চেঞ্জের মনে হয় প্রস্তাবনা আছে বাজেটে। এই জায়গায় সংক্ষিপ্ত বিষয় বলা আছে, তাই আমি একটু তারপরে দেখে নিচ্ছি। না, এখানে নেই। আমি জরিমানার এখানে একটু চেঞ্জ ফাইন্যান্স অ্যাক্টে সম্ভবত আছে, আমি দেখে নিচ্ছি। থাকলে আমরা এই বিষয়ে একটু আলোচনা করে নেই। আমরা এখানে যে ফাইন্যান্স বিলটা আছে 124 ধারায় একটা সংশোধন আছে। এখানে পুরো একটা ধারাটি প্রতিস্থাপনের একটা প্রস্তাবনা আছে, সম্ভবত এটা প্রস্তাবনাটি থাকবে, কন্টিনিউ করবে। তো প্রতিস্থাপিত হলে এখানে সেকশন 58, 75 এ, 103 এ, 108 এটা দুইয়ে প্রতিস্থাপন হবে মেইনলি। সাবসেকশন 2টা প্রতিস্থাপিত হয়ে এরকম আসবে। আর একে সম্ভবত কোনো চেঞ্জ নেই। ডাবল এটা বিলুপ্ত হবে। তাহলে আমরা সাবসেকশন 1 পড়েছি জরিমানার, সেকশন 124 সাবসেকশন 1 পড়েছি। তো সেকশন 124 এর সাবসেকশন 2টা আমরা একটু নতুন যে প্রস্তাবনা আছে ফাইন্যান্স বিলে, ওই প্রস্তাবনা থেকে পড়ছি, তাহলে কভার হয়ে যাবে আমার মনে হয়। আর যদি এই চেঞ্জ না হয়, এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি এটাই পড়ছি। Where any person has without reasonable cause failed to file or furnish any return, certificate, statement or information required under section 58, 75A, 103A, 108, 108A, 109 or 110 এইসব সেকশনে যে রিটার্ন কিংবা ডকুমেন্ট ফাইল করা কিংবা সার্টিফিকেটের বিষয় বলা আছে, তা যদি করতে ব্যর্থ হয় কেউ, the Deputy Commissioner of Taxes may impose upon such person where the return statement or information under section 75A, 108 or 108A, আমরা জানি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই সেকশনগুলো নিয়ে আগে, has not been filed or furnished a penalty amounting to 10% of tax imposed on last assessed income or 5,000 taka, whichever is higher, and in the case of a continuing default, a further penalty of 1,000 taka for every month or fraction thereof during which the default continues. এই জায়গাতে আমাদের আইনে আগে আবার দুইয়ে 1,000 টাকা ছিল, 1,000 টাকা ছিল।
এই জায়গাতে একটু চেঞ্জ হয়ে এখানে 5,000 টাকার কথা বলা হয়েছে। In other cases of non-compliance, a penalty amounting to 5,000 taka, and in the case of a continuing default, a further penalty of 1,000 taka for every month or fraction thereof during which the default continues. এখানে এই বিষয়টুকু বলা আছে যে অন্য ক্ষেত্রে 75A 108 আর 108 এর ক্ষেত্রে এই রেটটুকু বলা আছে, বাকি ক্ষেত্রে বলা আছে যে 1,000 টাকা 5,000 টাকা প্রাইমারিলি, আর যদি এটা কন্টিনিউ হয় তাহলে প্রত্যেক মাসের জন্য 5,000 টাকা 1,000 টাকা, প্রত্যেক মাসের জন্য 1,000 টাকা। সেকশন 124(2) এর যে প্রস্তাবিত ধারাটি আছে এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা? মানে এখন তাহলে মিনিমাম 5,000 টাকা হচ্ছে আর প্রতি মাসে 1,000 টাকা হচ্ছে, কিন্তু হাইয়েস্ট 5,000 থাকতেছে। রাইট, প্রথমে 5,000 কিংবা 10% of tax imposed on last assessed income, দুইটার মধ্যে যেটা বেশি আর কি, মানে মিনিমাম, তার মানে মিনিমাম 5,000ই হবে। and in the case of continuing default, a further penalty of 1,000 টাকা for every month or fraction thereof during which the default continues. দেখেন এখানে 75A আমরা কিন্তু আলোচনা করেছি, 108 আলোচনা করেছি, 108A আলোচনা করেছি। আমরা 75A তে আমরা জানি রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স, উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয় আমাদের বছরে 2টা। যদি আমরা উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন জমা দিতে ব্যর্থ হই তাহলে আমাদেরকে এই জরিমানা দিতে হবে, মানে মিনিমাম 5,000 টাকা আমাকে প্রথমে এই জরিমানা দিতে হবে। তারপরে যখন তারপরেও যদি আমি দিতে ব্যর্থ হই তাহলে সেক্ষেত্রে আবার আমার প্রত্যেক মাসের জন্য 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। সেকশন 75A তে আমি যদি উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন দিতে ব্যর্থ হই। আগে তো আমরা দেখেছি যে মূল রিটার্ন দিতে ব্যর্থতার জন্য, আর এখানে আমরা দেখলাম যে সেকশন 75A তে রিটার্ন দেয়ার মানে উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্ন দেওয়ার ব্যর্থতার জন্য। এখন সেকশন 75 এর সাথে সেকশন 108 এবং সেকশন 108 এরও বিষয় বলা আছে। এখানে ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ স্যালারি আমরা আলোচনা করেছি এবং ইনফরমেশন রিগার্ডিং ফাইলিং অফ রিটার্ন বাই এমপ্লয়িজ আমরা ইনফরমেশন সেকশন 108A এবং 108 আলোচনা করেছি। এখানে সেকশন 108 অনুযায়ী আমাদেরকে সেপ্টেম্বর মাসের মধ্যে একটা রিপোর্ট দিতে হয়, আর সেকশন 108 অনুযায়ী আমাদেরকে এপ্রিল মাসের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করতে হয়। তো এই রিপোর্টগুলা যদি আমরা সাবমিট না করি সেক্ষেত্রে ডিসিটি আমাদেরকে মিনিমাম 5,000 কিংবা লাস্ট ইয়ারে যে ট্যাক্স ছিল ওই ট্যাক্সের 10% জরিমানা করবেন, যেটা বেশি হবে এটা। এরপরেও নোটিশ করার পরেও যদি আমরা রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হই তাহলে আমাদেরকে প্রতি মাসের জন্য আরো 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। তার মানে আমরা আগে যে সেকশন 75A 108 এবং 108 এ পড়েছে এগুলা গুরুত্বপূর্ণ সেকশন, কারণ এইগুলা কমপ্লাই করতে ব্যর্থ হলে আপনাকে জরিমানা দিতে হবে। এখন দেখেন তাহলে আমাদের এখানে এই 3টা সেকশন কভার হলো। বাদ বাকি সেকশন গুলার in other cases of non-compliance, other cases of non-compliance বলতে এটা যেহেতু সাবসেকশন 2 এর বি তে এসেছে, তো 2 তে যে সেকশন গুলা কথা বলা হয়েছে ওই সেকশনের এই 3টা বাদে বাকিগুলা কি কি আছে? সেকশন 58 103A
109, 110 আমরা একটু সেকশন গুলা দেখে নিচ্ছি। প্রথমে সেকশন 58। সেকশন 58 এ কি বলা আছে? সেকশন 58 এ বলা আছে সার্টিফিকেট অফ ডিডাকশন এটসেট্রা অর ট্যাক্স। আমরা যদি ডিডাকশনের যেটা সার্টিফিকেট ইস্যু করি, এই সার্টিফিকেট যদি আমরা ইস্যু না করি, সেক্ষেত্রে every person who has deducted or collected any tax under this chapter shall furnish to the person from whom such deduction or collection has been made a certificate of deduction or collection specifying therein। এখানে বলা আছে সব বিষয়গুলো আমরা জানি যে এই সব বিষয় উল্লেখ করে একটা সার্টিফিকেট দিতে হবে। তো এই সার্টিফিকেট যদি কেউ দিতে ব্যর্থ হয় তাহলে তাকে জরিমানা করবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। তাহলে 58 এ জরিমানা হচ্ছে 5,000 টাকা। আর যদি এটা কন্টিনিউ করে তাহলে 1,000 টাকা করে প্রতি মাসের জন্য। অনেকে অনেক সময় কমপ্লেইন করেন যে আমার কাছ থেকে ট্যাক্স কেটে নিয়েছে কিন্তু আমাকে ট্যাক্স ডিডাকশনের সার্টিফিকেট দেয়নি। তো এটা সেকশন 58 কমপ্লাই করেনি। যদি কেউ কমপ্লাই না করেন তাহলে ডিসিটি কে এটা নজরে আনলে উনি 5,000 টাকা জরিমানা করতে পারবেন। তবে তাকে অবশ্যই সেকশন 130 এর অধীনে আগে একটা নোটিশ করতে হবে, নোটিশ করে এই জরিমানাগুলা করতে হবে। যদি তারপরেও উনি না দেন তাহলে প্রতি মাসের জন্য 1,000 টাকা করে জরিমানা দিতে হবে। এরপরে আছে সেকশন 103A। আমরা একটু সেকশন 103A দেখে নেই। দেখেন এখানে বলা আছে লাইবিলিটি টু ট্যাক্স ইন কেস অফ এয়ার ট্রান্সপোর্ট বিজনেস অফ নন রেসিডেন্টস। নন রেসিডেন্টসদের জন্য এয়ার ট্রান্সপোর্ট বিজনেসের ট্যাক্স লাইবিলিটি। এই বিষয়ে এখানে সেকশন 103A তে ডিটেইলস বলা আছে। আমরা ডিটেইলস আলোচনা করব না, শুধু আমরা দেখব যে এই কমপ্লায়েন্স মেইনটেইন না করলে তাকে জরিমানা দিতে হবে। তারপরে আছে সেকশন 109 এবং 110। আমরা হেডিংটা দেখে নিচ্ছি সেকশন 109 এবং সেকশন 110 এর। এখানে সেকশন 109 এ বলা আছে ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ ইন্টারেস্ট। আরেকটা হচ্ছে ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ ডিভিডেন্ড। দেখেন ইন্টারেস্ট দিলে কিংবা ডিভিডেন্ড দিলে সেক্ষেত্রে ইনফরমেশনটা দিতে হবে। আমরা এই বিষয়টা একটু পড়ে নিচ্ছি। ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ ডিভিডেন্ড সেকশন 110। The principal officer of every company shall before the first day of September each year furnish to the prescribed officer a statement prepared in the prescribed form and verified in the prescribed manner, যেটা এমবিআর বলে দিয়েছে, so as to give the following information, namely এখানে এই ইনফরমেশন গুলা দিতে হবে the name and address of the every shareholder as entered in the register of shareholders to whom a dividend or the aggregate of dividend has been paid or distributed during the preceding financial year if such payment exceeds such amount as may be prescribed, B, the amount of dividend or dividends so paid or distributed, and C, such other particulars as may be prescribed. তাহলে আমরা যে ডিভিডেন্ড গুলা দেব এই ডিভিডেন্ড গুলা আমাদেরকে সেপ্টেম্বর মাসে অবশ্যই জানাতে হবে। সেপ্টেম্বর মাসের 1 তারিখের মধ্যে বিগত বছরের যে ডিভিডেন্ড ডিক্লারেশন অনুযায়ী আমরা যা দিয়ে থাকবো তা আমাদেরকে অবশ্যই নোটিশ করতে হবে। যদি না করি তাহলে আমাদের 5,000 টাকা জরিমানা হবে এবং আমাদেরকে জানানোর পরে একটা টাইম ফ্রেমের মধ্যে যদি আমরা আবার এটা দিতে ব্যর্থ হই তাহলে প্রতি মাসের জন্য আরো 1,000 টাকা করে জরিমানা হবে। সেকশন 109 এ বলা আছে ইনফরমেশন রিগার্ডিং পেমেন্ট অফ ইন্টারেস্ট। Every person responsible for making any payment of interest constituting income not classified under the head interest on securities shall, if such payment exceed 15,000 taka,
before the first day of September each year furnish to a prescribed officer a statement preparing in the prescribed form and verified in the prescribed manner so as to given the following information, namely the name and address of every person to whom such payment has been made or was due during the preceding financial year, B, the amount of payments so made or due, and C, such other particulars as may be prescribed. তাহলে এখানে ইন্টারেস্ট পেমেন্ট করা হলেও সেক্ষেত্রে একটা স্টেটমেন্ট জমা দিতে হবে। এইসব কমপ্লায়েন্স মেনটেন করতে না পারলে সেকশন 124 এর সাবসেকশন 2 এর বি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং 5,000 টাকা জরিমানা হবে। কোনো কোয়েশ্চন আছে কিনা সাবসেকশন 2 সম্পর্কে? আমরা প্রস্তাবিত প্রতিস্থাপিত ধারা নিয়েই আলোচনা করলাম। মনে হয় আপাতত নেই, আমরা আবার মূল সেকশনে ফিরে যাচ্ছি। আমরা 3 তে বলা আছে section 124 subsection 3 where any person has without any reasonable cause failed to furnish information as required under section 113, the income tax authority requiring the information under section 113 may impose a penalty of 25,000 taka and in case of continuing default a further penalty of 500 টাকা for each day, 500 টাকা for each day, প্রত্যেক দিন 500 টাকা করে জরিমানা করবে সেকশন 113 অনুযায়ী যদি কোনো ইনফরমেশন আমরা দিতে ব্যর্থ হই। এখন সেকশন 113 তে কিছু পাওয়ার বলা আছে, power to call of information, এখানে the deputy commissioner of taxes, the inspecting joint commissioner, the commissioner, the director general of central intelligence cell, directors general of inspection taxes or any other officer authorized in this behalf by the commissioner or the board may for the purpose of the ordinance by notice in writing require any firm to furnish him with a statement of the names and address of the partners and their respective shares, be any Hindu undivided family to furnish him with a statement of the names and address of the manager and the members of the family. এভাবে বিভিন্ন বিষয় বলা আছে যে এই বিষয়গুলা সম্পর্কে ইনফরমেশন চাইলে যদি ইনফরমেশন না দেয়া হয় তাহলে সেক্ষেত্রে জরিমানা হবে এবং ওই জরিমানাটুকু হচ্ছে 25,000 টাকা এবং যদি এটা কন্টিনিউ করে তাহলে ফার্দার আরো 5,000 টাকা প্রত্যেক দিনের জন্য জরিমানা হবে। এই হচ্ছে সেকশন 124। কোনো কোয়েশ্চন আছে কিনা? তিনটা ভাগ আছে এখানে, একটা হচ্ছে রেগুলার যে রিটার্ন আমরা ট্যাক্স রিটার্ন বলি, ওয়ানে বলা আছে এটা সাবমিশনের ফেলিওরে কিভাবে কি পেনাল্টি হবে। টুতে বলা আছে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন স্যালারির ক্ষেত্রে যেসব কমপ্লায়েন্স মেনটেন করতে হয় কিংবা আদার কমপ্লায়েন্সেস গুলা বলা আছে। আর 3 তে বলা আছে সেকশন 113 113 যদি মেনটেন না করা হয় সেক্ষেত্রে। তো এই ক্ষেত্রে জরিমানার বিধানটুকু এখানে বলা আছে। কোনো কোয়েশ্চন আছে কিনা? কোয়েশ্চন না থাকলে আমরা পরের সেকশনে যাচ্ছি।
এখানে আমরা দেখেছি যে একটা সেকশন বাদ যাবে। কোন সেকশনটা বাদ যাবে একটা আমরা সেকশনটা দেখে নিচ্ছি একটু। সেকশন 124 এ এর বিলুপ হবে এখানে বলা আছে। ডাবল এর বিলুপ হবে। আচ্ছা, তাহলে আমরা 124 এ আছে পেনাল্টি অফ ফর ইউজিং ফেক ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। যদি ফেক টিআইএন ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে পেনাল্টি কি হবে? 20,000 টাকা জরিমানা করতে পারে ডিসিটি যদি কেউ ফেক টিআইএন ইউজ করে থাকে। আর পেনাল্টি ফর ফেলিওর টু ভেরিফাই ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই বিষয়টুকু বলা আছে যে ভেরিফাই এর ক্ষেত্রে জরিমানা এটা উঠিয়ে দিয়েছে পুরোপুরি সেকশন 124 ডাবল এ। তো এটা আমরা পড়ছি না। সেকশন 125 failure to pay advance tax etc. where in the course of any proceeding in connection with the assessment of tax under chapter 9, the deputy commissioner of taxes is satisfied that any person has a without reasonable cause failed to pay advance tax as required by section 64, আমরা একটু section 64 টা এর সাথে দেখে নেব, or furnished or B furnished under section 67 any estimate of tax payable by him which he knew or had reason to believe to be untrue, he may impose upon such person a penalty of sum not exceeding the amount by which the tax actually paid by him falls short of the amount and should have been paid. তো এখানে একটা জরিমানার বিধান বলা আছে, তবে এই জরিমানার বিধানটুকু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের ক্ষমতাধীন রাখা হয়েছে সেকশন 125 এ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে বলা, সেটা হচ্ছে অগ্রিম আয়কর যদি দেয়া না হয় সেক্ষেত্রে, যদি অগ্রিম আয়কর যদি দেয়া না হয় তাহলে কি হবে এই বিষয়টুকু আমরা সেকশন 64 এ দেখব। তো এখানে ম্যাক্সিমাম সিলিংটা হচ্ছে যে পরিমাণ দেওয়ার কথা ছিল ট্যাক্স আর যে পরিমাণ দেয়া হয়েছে দুইটার মধ্যে পার্থক্যের সমপরিমাণ, এর থেকে মানে বেশি করতে পারবে না। জরিমানাটুকু ট্যাক্সের পার্থক্যের সমান জরিমানা করতে পারবেন, থেকে বেশি করতে পারবেন না। তো আমরা একটু সেকশন 64 টা দেখে নেব এই সাথে। সেকশন 64 এ অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স এর কথা বলা আছে। এখানে subsection 1 except as provided in subsection 2 tax shall be payable by an assessee during each financial year by way of advance payment of tax. ট্যাক্সটা কিন্তু অ্যাডভান্স পে করার কথা বলা আছে আইনে। herein after referred to as advance tax in accordance with the provisions hereafter made in this chapter, if the total income of the assessee of the latest income year in respect of which he has been assessed by way of regular assessment or
has been previously assessed under this ordinance or income tax act আগের যে অ্যাক্টের কথা বলা আছে 1922 exceed টাকা 6 লাখ এখানে যদি টোটাল ইনকাম 6 লাখ থেকে বেশি হয়ে থাকে মনে করেন লাস্ট সাবমিটেড রিটার্ন অনুযায়ী কিংবা লাস্ট অ্যাসেসমেন্ট অনুযায়ী আপনার টোটাল ইনকাম 6 লাখ টাকার বেশি এটা আগে ছিল 4 লাখ টাকা এটা 6 লাখ টাকা করা হয়েছে 2019 সালে এর আগে এটা 3 লাখ টাকা থেকে 4 লাখ টাকা করা হচ্ছে 2010 সালে তাহলে 6 লাখ টাকা যদি আপনার ইনকাম থেকে থাকে লাস্ট সাবমিটেড রিটার্ন অনুযায়ী তাহলে আপনাকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে এই বিষয়টুকু এখানে ক্লিয়ারলি বলা আছে 2 nothing in subsection 1 shall apply to any income classifiable under the heads agricultural income and capital gains capital gain এবং agricultural income এখানে থাকবে না excluding gain from transfer of share of a company listed with a stock exchange আচ্ছা capital gain এর মধ্যে মধ্য থেকে আবার gain from transfer of share of a company listed with a stock exchange এটা বাদ দেওয়া হয়েছে ক্যাপিটাল গেইন থেকে তাহলে দেখা যায় যে 6 লাখ টাকা যদি আপনার ইনকাম থাকে এগ্রিকালচারাল ইনকাম কিংবা ক্যাপিটাল গেইন বাদে তাহলে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে যদি আপনি না দেন তাহলে সেকশন 64 মান্য না করলে সেকশন 125 এ অনুযায়ী আপনাকে জরিমানা করতে পারে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এখন সেকশন 67 এ এস্টিমেট অফ অ্যাডভান্স ট্যাক্স এটা কিভাবে হিসাব হবে অ্যাডভান্স ট্যাক্সের এই বিষয়টুকু বলা আছে where an assessee who is required to pay advance tax under section 64 আমরা যেটা দেখেছি 6 লাখ টাকার উপরে লাস্ট অ্যাসেসড ইনকাম থাকলে এসএসসি সেকশন 64 এর অধীনে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে এসএসসি কে তো সেক্ষেত্রে সে এস্টিমেট করবে at any time before the last installment is due the tax payable by him for the relevant assessment year is likely to be less than the amount of tax as computed under section 65 he may after giving to the Deputy Commissioner of Taxes an estimate of tax payable by him pay such estimated amount of advance tax as reduced by the income if any already paid যেটা যদি কোনো কিছু পে করে থাকে তাহলে এটা বাদ দিয়ে in equal installments on the due dates of payment under section 66 তাহলে আরেকটা সেকশন 66 এ পেমেন্টের ডেট গুলার কথা বলা আছে আপনি ইনস্টলমেন্ট গুলা কবে দেবেন তাহলে কেউ যদি সেকশন 64 অনুযায়ী অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কারো যদি দেওয়ার কথা হয় তাহলে সে ক্যালকুলেট করবে সেকশন 67 অনুযায়ী ক্যালকুলেশনে কোনো ট্যাক্স দিয়ে থাকলে সেটা বাদ দেবে বাদ দিয়ে ক্যালকুলেট করবে এবং ইকুয়াল ইনস্টলমেন্টে এটা জমা দেবে আন্ডার সেকশন 66 সেকশন 66 টা আমরা দেখব 2 the SSE may furnish a revised estimate of such amount at any time before any of such installments become payable and may thereby adjust any excess or deficiency by reference to the amount already paid by him under this section in any subsequent installment or installment payable in such financial year তাহলে চাইলে এটা আবার চেঞ্জও করা যাবে বাড়ানো যাবে কমানো যাবে এটা একটা হিসাব দিতে হবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সের কাছে আন্ডার সেকশন 67 আর সেকশন 66 এ এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ইনস্টলমেন্ট গুলার কথা বলা আছে advance tax shall be payable in 4 equal installments on the 15th day of September, 15th day of December, 15th day of March, and 15th day of June of the financial year for which the tax is payable.
তাহলে 4টা ইনস্টলমেন্টে দিতে হবে। মনে করেন আপনার গত বছরে 1 লাখ টাকা ট্যাক্স এসেছিল, আপনাকে 1 লাখ টাকা ট্যাক্স গত বছরে আপনার ক্যালকুলেশন করে এসেছিল, তাহলে আপনি 4টা ইনস্টলমেন্টে 25,000 টাকা করে আপনি ট্যাক্স জমা দেবেন। এখন দেখা গেল কোনো একটা ইনস্টলমেন্টের আগে আপনি আরো কোনো জায়গায় অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে দিয়েছেন, তাহলে ওই অ্যাডভান্সটা দিয়েছেন এটা আপনি হিসাবটা 67 অনুযায়ী আপনি ওই হিসাবটা এস্টিমেট করে সেকশন 67 এর সাবসেকশন 2 অনুযায়ী ডিসিটির কাছে জমা দিবেন এবং সেকশন 66 অনুযায়ী জমা দেবেন প্রত্যেক সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ এবং জুনের 15 তারিখে অ্যাডভান্স ট্যাক্স গুলা দিতে হবে। প্রোভাইডেড দ্যাট if before the 15th day of May of the year an assessment of the assess is completed in respect of an income year later than that on the basis of which the tax was computed under section 65, the assessor shall pay in one installment on the specified date or in equal installments on the specified dates. If more than one falling after the date of the said assessment, the tax computed on the revised basis as reduced by the amount, if any, paid in accordance with the original computation. তাহলে দেখা গেল যদি 15 মের আগে যদি অ্যাসেসমেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পেমেন্টটা করতে হবে যদি সেকশন 65 এর হিসাবের বাইরে যদি কোনো হিসাব হয়ে যায় তাহলে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে ওই ডেট অনুযায়ী, অ্যাসেসমেন্টের হিসাবটা অ্যাডজাস্ট করে নিতে হবে। মানে এখানে তো মে মাসের কথা বলা হয়েছে, তাহলে মার্চে একটা হিসাব আছে, এপ্রিল, মে, তারপরে হচ্ছে ইনস্টলমেন্টটা হচ্ছে জুন, এপ্রিল, মে এবং তারপরে ইনস্টলমেন্টটা হচ্ছে জুন। কোনো কোয়েশ্চন আছে কিনা? তাহলে এই সব কমপ্লায়েন্স যদি কেউ মেনটেন না করে তাহলে 125 ধারা অনুযায়ী জরিমানা হবে। এখানে খুব সহজ বিষয়, আমরা যেটা জানি যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে 6 লাখ টাকার উপরে যদি কারো অ্যাসেসড ইনকাম থেকে থাকে প্রিভিয়াস ইয়ারে, তাহলে 4টা ইনস্টলমেন্টে ট্যাক্সটা জমা দিতে হবে এবং এটার জন্য একটা ক্যালকুলেশন করতে হয় 67 অনুযায়ী, ওই ক্যালকুলেশনটা জমা দিতে হয় এবং 4টা ইনস্টলমেন্ট পেমেন্টের ডেট গুলা বলা আছে এখানে, প্রত্যেক সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ এবং জুনের 15 তারিখের মধ্যে দিতে হবে কিংবা 15 তারিখে দিতে হবে। তো ডিউ হবে 15 তারিখে মেনলি। তো এই আর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা যদি আপনার মে মাসে অ্যাসেসমেন্ট হওয়ার কারণে অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে তা, কিংবা অন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট করার কারণে যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে তাহলে তা দিতে হবে, অ্যাডজাস্টমেন্টের হিসাবটা দিতে হবে এবং ওই অনুযায়ী অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হবে। যদি না দেন তাহলে সেকশন 125 এ জরিমানা করতে পারবেন ডিসিটি। এখানেও বলা আছে যে হি মে ইম্পোজ, এটাও এখতিয়ারে দেয়া হয়েছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর।
চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এই সেকশনে জরিমানা কম হয়, সাধারণত ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কম হয়। সেকশন 126 এখানে বলা আছে পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স উইথ নোটিস where any person has without reasonable cause failed to comply with any notice issued under section 7980 under subsection 1 or 2 of section 83, the Deputy Commissioner of Taxes may impose on him a penalty not exceeding the amount of tax chargeable on the total income of such person. এখানে section 83 সাবসেকশন 1 2 এর নোটিশ কিংবা সেকশন 7980 এর নোটিশ যদি কেউ না মানে, ফেলিওর হয় এটা কমপ্লাই করতে, তাহলে এখানেও একটা জরিমানা করার বিধান আছে সেকশন 126 অনুযায়ী। সেকশন 127 এ বলা আছে failure to pay tax on the basis of return। এখানে বলা আছে where the course of any proceeding under this section, under this ordinance of the Deputy Commissioner of Taxes is satisfied that any person has not paid tax as required by section 74, 74 ধারা ট্যাক্স না দিয়ে থাকেন, he may impose upon such person a penalty of a sum not exceeding 25% of the whole of the tax, or as the case may be, of such portion of the tax as has not been paid, যেটুকু পেমেন্ট করেননি তার 25% পর্যন্ত চাইলে জরিমানা করতে পারে। 74 ধারায় যে ট্যাক্স পেমেন্ট করার কথা ওইটা না করলে। Section 128, the most important section, এটা নিয়ে যদি কোনো কনসিলমেন্ট অফ ইনকাম থেকে থাকে, পেনাল্টি ফর কনসিলমেন্ট অফ ইনকাম, এটা সেকশন 128 এ বলা আছে where in the course of any proceeding under this ordinance the Deputy Commissioner of Taxes, the Appellate Joint Commissioner, the Commissioner Appeals, or the Appellate Tribunal is satisfied that any person has either in the said proceeding or in any earlier proceeding relating to an assessment in respect of same income year, concealed particulars of his income or furnished inaccurate particulars of such income। এখানে যদি কোনো আয় গোপন করা হয়ে থাকে, যদি কোনো কার্যক্রমের মাধ্যমে ডিসিটি থেকে শুরু করে এখানে কমিশনার কিংবা আপিলেট ট্রাইব্যুনাল পর্যন্ত বলা হয়েছে, যদি দেখেন যে এখানে কোনো ব্যক্তি তার ইনকাম আয় গোপন করেছেন, এখানে তাহলে বি understated the value of any immovable property, কোনো immovable propertyর ভ্যালু যদি কম প্রদর্শন করে থাকেন in connection with its sale or transfer with a view of evading tax, যদি কর ফাঁকি দেওয়ার লক্ষ্যে নিয়ে বিক্রয় হস্তান্তরের জন্য কোনো সম্পত্তির মূল্য স্বল্প হারে প্রদর্শন করেন। আর এ হচ্ছে যদি আয় বিবরণীতে কোনো আয় গোপন করেন কিংবা কোনো অসত্য তথ্য দেন, তাহলে এখানে আয় গোপন করলে কিংবা সম্পদটাকে কম মূল্যে মূল্যায়িত করলে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সেকশন বিটা খুব গুরুত্বপূর্ণ। সেকশন বি নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আমাদের রিসেন্টলি, যে ফাইন্যান্স মিনিস্টার যে বিষয়টুকু বললেন যে আমাদের ঢাকা শহরে কিংবা সিটি কর্পোরেশন এরিয়ায় যাদের ল্যান্ড কিংবা প্রপার্টি, যাদের
তারাদের যে এখানে যে ব্ল্যাক মানির যে ইস্যুটি বললেন, এখানে কিন্তু আইনে বলা আছে আপনি যদি কোনো এই মুভেবল প্রপার্টির ভ্যালু আন্ডারস্টেট করেন, মানে কম দেখান, এটা বিক্রি কিংবা ট্রান্সফারের সময় কর ফাঁকির উদ্দেশ্যে, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিক্রি বা হস্তান্তরের জন্য এটা সম্পত্তির মূল্য কম দেখিয়েছেন আপনি, কিংবা আপনি ইনকাম কম দেখিয়েছেন, এটা যদি পাওয়া যায় কোনো ক্ষেত্রে। কম বলবেন কিভাবে? কারণ হলো আপনার মৌজা ভ্যালু যেটা, এটা তো জমি রেজিস্ট্রেশন হয়, তাই না? এটা তো আসলে কখনো মার্কেট ভ্যালু না, এটা তো আমাদের আইনেই থাক। এখন যদি আইনে যদি এটা ট্যাক্স ইভেশন তো পারমিসেবল, এটা তো আইনেই বলে যে সুযোগ দেওয়া হয়েছে। না, এখানে মনে হয় একটু কনসেপ্টটা একটু মানে ইয়ে আছে, গ্যাপ আছে। মৌজা ভ্যালুটা হচ্ছে আপনার মিনিমাম, মৌজা ভ্যালু যেটা আছে এটা মিনিমাম, আপনি রেজিস্ট্রেশন করবেন অ্যাকচুয়াল ভ্যালুতে, মৌজা ভ্যালুটা হচ্ছে মিনিমাম। আপনি মনে করেন আপনি করতে হবে দেখায় না, কারণ ধরেন আপনি ধরেন পূর্বাচল বাংলাদেশের এখন ঢাকা সবচেয়ে মানে হট আপনার 4-5 কোটি টাকার জমি, এটা তো আপনার তো যেহেতু যে ক্ষতিগ্রস্তদের কোর্টের আদেশ আছে, ওইখানে তো মৌজা ভ্যালু রিভাইজ হয় নাই, ওইখানে তো ধরেন 5 কোটি টাকার জমি 12 লাখ টাকার থেকে 24 লাখ টাকার মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং সবাই ওই মানে আসলে দাম নিতে পারছে এই জন্য না দেখালে এটা যদি ধরা পড়ে ইনকাম ট্যাক্সের হিসাবে আপনি ভ্যালু আন্ডারস্টেট করেছেন, করে সেল ট্রান্সফারের ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দিয়েছেন, ধরাটা পড়বে কিভাবে? কারণ সবাই তো এটাতে করতেছে, এটা কি প্র্যাকটিস? ফাইন্যান্স মিনিস্টার স্যার ফাইন্যান্স মিনিস্টার কিন্তু এটাই বলছেন যে আপনি ল্যান্ড রেজিস্ট্রেশন করতেছেন বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতেছেন মৌজা ভ্যালুতে, বাট অ্যাকচুয়ালি কি আপনি ওই ভ্যালুতে সেল বাই করছেন? তা করছেন না, ডেফিনেটলি সেটা থেকে বেশি ভ্যালুতে করছে। তাহলে বাকি টাকাটা আপনি রেজিস্ট্রেশনে যেটা দেখিয়েছেন সেটা আপনি পে অর্ডারে দিচ্ছেন বা ব্যাংক ট্রান্সফার করছেন, বাকি টাকাটা তো আপনি ক্যাশে দিচ্ছেন, এটাই হচ্ছে আপনার ব্ল্যাক মানি। এই টাকাটা তো আপনার মানে ট্যাক্সের হিসাবে আপনি দেখান, ফাইলে দেখাচ্ছেন না আপনি এটা। এখন প্র্যাকটিক্যাল সেন্সে উনি রাইট। হ্যাঁ, প্র্যাকটিক্যালি তো বলবেন উনি, উনি প্র্যাকটিক্যালি বলেছেন এবং সঠিকই বলেছেন। যদি এই প্র্যাকটিস যদি হয়ে থাকে, অধিকাংশ ক্ষেত্রে আপনি যেটা বললেন যে মৌজা ভ্যালুর প্র্যাকটিসটা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যে ভ্যালুটা কম দেখানো হয়েছে ওই ভ্যালুটা যদি কোনো পর্যায়ে এসে ধরা পড়ে, ইনকাম ট্যাক্সের কোনো কার্যক্রমে এসে যে কোনো একটা পর্যায়ে যদি ধরা পড়ে, তাহলে এই ক্ষেত্রে সেকশন 128 অ্যাপ্লিকেবল হবে। আমি এইখানে ভাই আরেকটা জিনিস একটু, যে মৌজা ভ্যালু যে বিষয়টা বললেন যে মিনিমাম এই ভ্যালু হতে হবে, এর নিচে হবে না, আইনটা কি এরকম যে প্রপার্টির যে ভ্যালুয়েশনটা সেটা মৌজা ভ্যালুর যে ভ্যালু আছে সেই ভ্যালুর থেকে কম ভ্যালু করা যাবে না? আসলে এটা মূলত সরকার যে রাজস্ব আদায় করবে এই ট্রান্সফারের মাধ্যমে, ওই রাজস্ব আদায়ের ক্ষেত্রে মিনিমাম সিলিংটা হচ্ছে মৌজা ভ্যালুটা রাজস্ব আদায়ের ক্ষেত্রে। এই সুযোগটাই আসলে মানুষজন নিচ্ছে। মনে করেন আপনি এখানে ভিন্ন বিষয়ও ঘটে থাকে, অনেক জায়গায় দেখা যায় যে কোনো জায়গায় মৌজা ভ্যালু বেশি কিন্তু এখানে প্রপার্টি কম দামে ট্রান্সফার হচ্ছে, এর থেকে মৌজা ভ্যালু থেকে কম প্রাইসে সেল হচ্ছে, এটাও কিন্তু হয়ে থাকে অনেক জায়গায়, এটাও হতে পারে এবং হয় মানে প্র্যাকটিক্যালি বাংলাদেশে এটা মনে হয় অ্যালাউ করে না, মানে আপনার ওই মিনিমাম মানে এই জায়গাতে গ্যাপ হচ্ছে কি, এটা আপনার রেজিস্ট্রেশনের জন্য সাব রেজিস্ট্রি অফিস এটার মূল্য করবে এত টাকা, কিন্তু আপনি ট্রান্সফার যে টাকা করেছেন অ্যাকচুয়াল আপনি দেখাতে পারেন, তবে এখানে কিছু কোয়েশ্চন চলে আসে যেটা আপনার ইনকাম ট্যাক্স হয়তো আপনাকে মানে এই জায়গায় স্যাটিসফাই নাও হতে পারে, রেজিস্ট্রেশন ভ্যালু যেহেতু বেশি, এই ক্ষেত্রে এই জায়গাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমার জানা মতে আমি একটা কেস জানি, ঢাকা শহরেই একজন
ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রেজিস্ট্রেশন লেটে হয়েছে, উনি আগে অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, যেহেতু ক্যান্টনমেন্ট বোর্ডের পারমিশনের বিষয় থাকে, রেজিস্ট্রেশন লেটে হওয়ার কারণে ওনার রেজিস্ট্রেশনে তখন যে ভ্যালুটা মৌজা ভ্যালু বেড়ে গিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি উনি কম টাকা দিয়েছিলেন, ওনাকে তখন ইনকাম ট্যাক্স কোয়েশ্চন করেছে যে আপনি তো আসলে আরো বেশি দেওয়ার কথা। তো ওই পরিমাণ টাকা ওনার ফান্ড, সোর্স অফ ফান্ড দিয়ে উনি ব্যাখ্যা দিতে পারেননি। আসলে তো এটা উনি দেননি। তো এটা আসলে এই জায়গাতে একটা গ্যাপ আছে। এটা আপনার সমাধান হবে তখনই যদি বলা হয় যে আপনার কোন এলাকায় মানে বিক্রয় মূল্যের উপরে না, ভ্যালুর উপরে না, বরঞ্চ ট্যাক্স কিংবা অন্যান্য ডিউটি এবং রাজস্বটা কোনো একটা পরিমাপের উপরে ভিত্তি করে হবে, ভিত্তিটা হবে পরিমাপ। তাহলে সেক্ষেত্রে এখানে আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে। এটা যদি হয় আপনার ল্যান্ডের ক্ষেত্রে, প্রতি ডেসিমেল জায়গার ক্ষেত্রে এই এলাকায় আপনাকে এই ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স, এটা ভ্যাট, এটা দিতে হবে, সুনির্দিষ্ট যদি করা হয়। আর কোনো যদি সেল তখন প্রসিডিউর উপরে না। হ্যাঁ, তখন অ্যাকচুয়াল ভ্যালুটা ডিক্লারেশন হবে এবং এটা ফেয়ার মার্কেট ভ্যালুটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস চাইলে অ্যাসেস করতে পারবেন। সেক্ষেত্রে এটা অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে বাধ্য হচ্ছে আইনের কারণে, ওনারা যদি আইনটা এভাবে একটু পরিবর্তিত করে নেন যে সুনির্দিষ্ট করের বিধানটুকু যদি নিয়ে আসা হয় এই ক্ষেত্রে, তাহলে এখানে আইনের মাধ্যমে যে ব্ল্যাক মানি ক্রিয়েট হওয়ার বিষয়টুকু বলেছেন, সম্ভবত এটা অ্যাভয়েড করা সম্ভব হবে। যেটা আমরা ইনকাম ট্যাক্সে আনডিসক্লোজড প্রপার্টি দেখানোর ক্ষেত্রে 19 প্যান্টাবিতে আমরা দেখি, এখানে আছে যে সুনির্দিষ্ট কর হার বলা আছে। আপনি যদি কোনো অ্যাপার্টমেন্ট কিনে থাকেন, এটা যদি কিংবা মালিক হয়ে থাকেন, আপনার যদি এটা ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো না থাকে, তাহলে এলাকা ভিত্তিক নির্দিষ্ট স্কয়ার মিটার হিসাবে আপনি যদি একটা ট্যাক্স দিয়ে দেন, তাহলে এটার সোর্স অফ ফান্ড নিয়ে কোনো কোয়েশ্চন করা হবে না। তো ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে, মুভেবল প্রপার্টির ক্ষেত্রে যদি ট্রান্সফারের যে প্রাইসটা এটা সুনির্দিষ্ট না করে আপনার যদি যে ট্যাক্স গুলা কালেক্ট করা হয়, ট্যাক্স এবং ডিউটি কালেক্ট করা হয়, সেগুলা যদি সুনির্দিষ্ট করা হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের কালেকশন কোনো অংশেই কমবে না, কিন্তু এই প্রবলেমটা দূর হবে এখানে। আমার কাছে এটাই মনে হয় আপাতত এটার সমাধান। এখানে আমার যেটা মনে হয় যে আপনার ওই যে আমাদের ইনকামের মিনিমাম লিমিটটা বাড়ানো উচিত, আর যে আপনার যে কত টাকা অ্যাসেট হইলে ট্যাক্স দেওয়া লাগবে, এক্সট্রা সারচার্জ, এটা যদি রিভাইজ না করে এই জন্যই মানুষ হাইড করে, আর নাহলে কেন করবে? জি, সারচার্জের বিষয়টা তো আছেই এখানে। তো এখানে শুধু আসলে সারচার্জই না, কারণ হাইড করার তো ওইটাই, মানে ট্যাক্স দিবে না সেটাই হাইডের মূল উদ্দেশ্য আর কি। না না, এখানে আসলে ট্যাক্সের ইস্যু না, এখানে কালো টাকা সাদা টাকার ব্যাপার কয়েকটা আছে। বিষয় আছে, রাইট? আপনি মানে 4 যেটা কোটি বললেন, টাকা দিয়ে একটা জমি কিনছে, আপনার ইনকাম কই আছে? আপনি কিনলেন কিভাবে? পূর্বজন্মে চাকরি করে সেটাই তো, দেখাবেন কিভাবে? হ্যাঁ, কিন্তু সেটাই মার্কেটে কিন্তু সিচুয়েশনটা সেমই থাকছে। একজনের ব্ল্যাক মানি হোয়াইট হচ্ছে, আরেকজনের হোয়াইট মানি ব্ল্যাক হোয়াইট, হয়ে যাচ্ছে। মানে আরেকজনের হাতে ব্ল্যাক মানি চলে যাচ্ছে। সো হ্যাঁ, হ্যাঁ, মার্কেট থেকে কিন্তু আপনি ব্ল্যাক মানি রিডিউস করতে পারলেন না, যেটা হ্যাঁ, মূল না, উদ্দেশ্য এই গভর্নমেন্টের। যারা ডেভেলপার ব্যবসা করে ওদের তো মেজরিটি ব্ল্যাক, কারণ এছাড়া অপশন নাই তো। কারণ যারা সাইনিং এর সময় বলে আমরা মানে একটা এগ্রিমেন্ট হয় আর একটা আন্ডারে থাকে, এটাই তো পুরোটাই ব্ল্যাক। জি, কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমার যেটা প্রস্তাবনা, সেটা আপনি যদি সুনির্দিষ্ট করে দেন, তখন এটা ভলান্টারি ডিক্লারেশন হবে। কেউ যদি চায় মৌজা ভ্যালুতে রেজিস্ট্রেশন করতে, সে করবে। কেউ যদি কমে করে তাহলে করবে। কেউ যদি বেশি দামে করে, মানে অ্যাকচুয়াল করার সুযোগ থাকছে। আপনি যদি মনে করেন কোনো একটা প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে, মনে করেন একটা 3000 স্কোয়ার ফিটের আপনি একটা অ্যাপার্টমেন্ট ট্রান্সফার করবেন ওনারশিপ, সেক্ষেত্রে আপনি 3 কোটি টাকা দিয়ে ট্রান্সফার করলে আপনার যে খরচ হবে
1 কোটি টাকা দিয়ে ট্রান্সফার করলেও আপনার সেই খরচ হবে। তখন দেখা যাবে যিনি বিক্রেতা উনি সবসময় চাইবেন অ্যাকচুয়ালটা যাতে ক্রেতা শো করেন, যাতে করে ওনার টাকাটা হোয়াইট থাকে, এবং এর মাধ্যমে দেখা যাবে যে এই সমস্যার সমাধান হতে পারে। আবার ব্যাক ক্যালকুলেশন মেথড করে মৌজা ভ্যালুর উপরে যদি ব্যাক ক্যালকুলেশন মেথডের মাধ্যমে যদি সুনির্দিষ্ট কর এবং অন্যান্য চার্জগুলো আরোপ করা হয়, তাহলে সেক্ষেত্রে সরকারও রাজস্ব বঞ্চিত হবে না। কারণ যেহেতু মৌজা রেটের উপরে ভ্যালু ডিক্লারেশনের প্র্যাকটিস খুব কম, যেটা মন্ত্রী মহোদয় বললেন, ওই কারণে। তো যাই হোক, এটা সংসদের সার্বভৌম এখতিয়ার, তারা যেটা করবে। আমরা পরের বিষয়ে যাই। এখানে এই বিষয়টুকু আছে, সেকেন্ড বিষয়ে যেটা বলা আছে প্রপার্টির কথা বলা আছে বিতে, আর এতে বলা আছে আমরা যদি ইনকাম গোপন করে থাকি। এখানে দেখেন, হি or it shall impose upon such person a penalty of 15% of tax which would have been avoided had the income as returned by such person, or as the case may be, the value of the immovable property as stated by him been accepted as correct. আপনি যদি ভ্যালু কম দেখান শেষে বেশি পাওয়া যায়, তাহলে যে ডিফারেন্সটা থাকবে ওই ডিফারেন্সটুকু, কিংবা আপনি যে ইনকাম কম দেখাবেন ওই ইনকামটুকু, এটার উপরে যে ট্যাক্সটা আসবে ওই ট্যাক্সের 15% হবে এখানে পেনাল্টি। প্রথম কথা দেখেন, 15%টা পেনাল্টি হবে, এটা প্রথম কথা। তারপরে বলা আছে provided that if the concealment referred to in clause A and B, A B তে যে কনসিলমেন্টের কথা বলা আছে of subsection of this subsection or subsection 2 পরে আসছি, is detected after a period of more than 1 year from the year in which the concealment was first accessible to tax, the amount of penalty shall increase by an additional 15% for each preceding assessment year. মানে আপনি যে বছরে আয় গোপন করেছেন ওই বছরের পরের বছরে 15% আসবে, এবং এর পরবর্তী প্রত্যেক বছরে 15% করে বাড়তে থাকবে এটা। এখন যদি দেখা যায় আপনি কোনো একটা আয় গোপন করেছেন 2017-18 সালে, তাহলে 2018-19 জন্য আপনার এখানে 15% থেকে শুরু করে প্রত্যেক বছরের জন্য এখন পর্যন্ত যদি প্রত্যেক বছরের জন্য 15% করে আপনার ট্যাক্স তো আসবেই, তার সাথে 15% করে প্রত্যেক বছরের জন্য জরিমানা আসবে। For the purpose of subsection 1, concealment of particulars of income or furnishing of inaccurate particulars of income shall include the suppression of any item of receipt liable to tax in whole or in part, showing any expenditure not actually incurred or claiming any deduction thereof. বাদ বাকিগুলো omit করা হয়েছে। এখানে বলা আছে যে কোনো সাবসেকশন 1 এর কনসিলমেন্টের যে বিষয়গুলা বলা আছে ইনএকুরেট পার্টিকুলারস অফ ইনকামের ক্ষেত্রে এটার মধ্যে ইনক্লুড হবে যদি কোনো রিসিপ্ট যেটা লায়াবল টু ট্যাক্স, এটা ইন হোল কিংবা পার্ট, কোনো পার্শিয়াল রিসিপ্ট যদি হয়ে থাকে তাহলেও এটা ওই রিসিপ্টটা যদি ট্যাক্সেবল হয়ে থাকে তাহলে সেটা আর
কোনো খরচ যদি আমরা শো করে থাকি, showing any expenditure not actually incurred, যেটা আসলে এটা হয়নি খরচটা, or claiming any deduction thereof, এবং এটার জন্য আমরা ডিডাকশন চেয়েছি। মনে করেন একটা খরচ আমরা করেছিলাম, দেখিয়েছি খরচ করেছি, কিন্তু আসলে এই খরচটি হয়নি, এই বিষয়টাও এটার সাথে অ্যাড হবে এসে কনসিলমেন্টের সাথে। তাহলে শুধু আমরা ইনকামটা না দেখালে হবে না, আমরা কোনো ইনকামের কোনো যদি অংশ, কোনো রিসিপ্ট যদি আমরা কোনো পার্ট কিংবা ফুললি গোপন করা হয় সেটাও হবে, আবার কোনো খরচ আমরা করিনি কিন্তু ওই খরচ আমরা দেখিয়ে ডিডাকশন নিয়েছি ইনকাম থেকে, সেটাও অ্যাড হবে এখানে টুতে এসে এই বিষয়টা বলা হলো। সেকশন 128 এর অ্যাপ্লিকেশন খুবই বেশি। সেকশন 93 তে যখন কার্যক্রম গৃহীত হয় তারপরেই সেকশন 128 এ জরিমানা করা হয়, এবং এক্ষেত্রে ট্যাক্স যে টাকা আসে তার থেকে যদি আপনার 6-7 বছর হয়ে যায় তাহলে দেখা যায় যে আরো ওই পরিমাণ টাকা বেশি চলে আসে জরিমানা, 15% করে প্রত্যেক বছরে জরিমানা বাড়তে থাকে। এটা একটা বড় ধরনের পানিশমেন্ট পেনাল্টির মাধ্যমে। কোনো কোয়েশ্চন আছে কিনা সেকশন 128 এ? খুব জরুরি ধারা পেনাল্টির ক্ষেত্রে আমরা 124 এবং 128 টা আমরা তাহলে সেকশন 129 ওমিটেড, এটা আমরা পড়বো না। 129 এ এখানে পেনাল্টি ফর ইনকারেক্ট অর ফলস অডিট রিপোর্ট বাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এখানে বলা আছে penalty for incorrect or false audit report by chartered accountant where in the course of any proceeding under this ordinance the Deputy Commissioner of Taxes, the Appellate Joint Commissioner, the Commissioner of Taxes, appeals or the appellate tribunal is satisfied beyond reasonable doubt. Satisfied beyond reasonable doubt, এখানে কিন্তু মানে reason to believe না, satisfied beyond reasonable doubt এই বিষয়টা বলা আছে। একেবারেই সুনিশ্চিত হতে হবে উনাকে। That the audit report is not certified by a chartered accountant to the effect that the accounts are maintained and the statement are prepared and report in accordance with Bangladesh accounting standard, যেটা এখন চেঞ্জ হওয়ার কথা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়বো আমরা, and Bangladesh Financial Reporting Standard BFRS, এটা হয়তো কারেকশন এবছর দিয়েছে, দেখতে হবে, এটা হবে IFRS International Financial Reporting Standard and are audited in accordance with the Bangladesh Standard of Auditing BSA or is false or incorrect। দেখেন প্রথম কথা হচ্ছে যদি IAS IFRS কিংবা BSA কমপ্লায়েন্ট না হয়ে থাকে তাহলে or বলেছে কিন্তু is false or incorrect, এটা যদি false কিংবা incorrect হয়ে থাকে, he shall impose upon such chartered accountant a penalty of sum not less than 50,000 টাকা but not more than 2 lakh। যদি জাল অডিট রিপোর্ট দেয়া হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে 50,000 টাকা জরিমানা করা হবে, 2 লাখ টাকা পর্যন্ত সেটা জরিমানা করতে পারেন, 50,000 এর নিচে জরিমানা করা যাবে না। তবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে অর দিয়ে বিটা বলা হয়েছে, ফলস এর বিষয়টা বলা হয়েছে, এখানে এটাতে বলা হয়েছে যে is not certified by a chartered accountant to the effect that the accounts are maintained and statements are prepared and reported in accordance with the BS BFRS, যেটাকে আমরা IAS IFRS পড়ব, এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ অডিটিং। এই বিষয়টুকু কিন্তু অনেক অডিট রিপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সেক্ষেত্রেও 50,000 টাকা জরিমানার ক্ষমতাটুকু
দেয়া আছে সেকশন 129A তে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই সেকশনে? অডিট রিপোর্ট যদি জাল হয়ে থাকে তাহলে, কিংবা অডিট রিপোর্ট যদি আইএএস আইএফআরএস কমপ্লায়েন্ট না হয় সেক্ষেত্রেও জরিমানার বিধান আছে। 129B, এখানে পেনাল্টি ফর ফার্নিশিং ফেক অডিট রিপোর্ট, where the course of any proceeding under this ordinance, the Deputy Commissioner of Taxes, the Appellate Joint Commissioner, the Commissioner Appeals, or the Appellate Tribunal is satisfied beyond reasonable doubt that any audit report furnished by an SSC, along with the return of income or thereafter for any income year, is not signed by a chartered accountant or is believed to be false, such authority or the tribunal, as the case may be, shall impose upon such SSC a penalty of sum of 1 lakh taka for that income year. এখানে একটা সুনির্দিষ্ট 1 লাখ টাকা জরিমানা করবে। এখানে shall impose বলা আছে, মে না, জরিমানা করবেই। upon such SSC a penalty of the sum of টাকা 1 লাখ। কেউ যদি জাল অডিট রিপোর্ট জমা দেয় তাহলে সেক্ষেত্রে 1 লাখ টাকা জরিমানা করা হবে ওই করদাতাকে। আর যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফলস ইনকারেক্ট অডিট রিপোর্ট দেন, কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অডিট রিপোর্ট উনি যদি সার্টিফাই করেন যে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিংবা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএএস, কিংবা সেই সাথে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস এবং অডিট স্ট্যান্ডার্ড রিলেটেড ফলো করা না হয়, তাহলে সেক্ষেত্রে মিনিমাম 50,000 টাকা এবং ম্যাক্সিমাম 2 লাখ টাকা জরিমানা বিধান রাখা আছে। কোনো কোয়েশ্চন আছে কিনা অডিট রিপোর্ট রিলেটেড? তাহলে কি ভাইয়া সেকশন 129A এবং বি একসঙ্গে অ্যাপ্লাই হতে পারে? না, একসঙ্গে হওয়ার কোনো সুযোগ নেই। যদি এসএসসি একটা ফলস অডিট রিপোর্ট দেয় তাহলে অডিটরের এখানে কোনো দায় নেই, সেক্ষেত্রে 129B প্রযোজ্য হবে। আর যদি অডিটর তার অডিট রিপোর্টে উনি ফলস কিংবা ইনকারেক্ট অডিট রিপোর্ট দেন, অডিটর যদি এখানে দায়ী থাকেন, অডিটর যদি আইএফআরএস কমপ্লায়েন্ট অডিট রিপোর্ট না দেন, সেক্ষেত্রে অডিটর দায়ী থাকবেন। এখানে সেক্ষেত্রে বিষয়টা এরকম যে অডিটর যদি আইএফআরএস বা বিএসএ ফলো না করে অডিট রিপোর্ট দেন বা কোনো ইনকারেক্ট অডিট রিপোর্ট সাইন করে দেন, সেক্ষেত্রে অডিটর রেসপন্সিবল থাকবে। আর অডিটর আসলে অডিটই করেন নাই, একটা ফেক রিপোর্ট এসএসসি তৈরি করে জাল রিপোর্ট জমা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আসলে রেসপন্সিবল থাকবে এসএসসি। কিন্তু সেখানে যে নামে দেওয়া হোক, এটা তো অডিটরের সাইন বা অডিটরের ব্যানারেই যাচ্ছে, এটা রেসপন্সিবিলিটি অডিটরকে নিতে হবে না? না, অডিটর নেবে না এটা। এই কোয়েশ্চনের সমাধান হয়ে যাবে আইসিএবি যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে। এখন আর এই সব আগে মনে করেন কোন অডিট রিপোর্ট এটা 129A নাকি বি, এটা বোঝা যেত না। এটা নিয়েই মানে কনফিউশনটা থাকতো। সো এখানে এই যে স্যাটিসফাইড বিয়ন্ড রিজনেবল ডাউটের কথা বলা আছে না, এখানে ডাউট থেকে যেত। সো বিয়ন্ড রিজনেবল ডাউট না থাকার কারণে এখানে এখন কিন্তু অডিটর 129A এর কমপ্লায়েন্স থেকে বের হতে পারবেন না, জি, যেহেতু অডিট রিপোর্ট গুলা সবগুলাই আইসিএবি তে রেকর্ডেড থাকে এবং একটা ডিভিএস থাকে এটাতে। এবং কেউ যদি ডিভিএস টা ফেক করে, অডিটরের ইয়েটা ফেক করে যদি কোনো ফেক জমা দেন, সেটা ধরা পড়বে একেবারেই, উনি মানে বিয়ন্ড রিজনেবল ডাউট 129B তে অ্যাকশন নিতে পারবে। এবং এটা এটা একেবারে ফিক্সড 1 লাখ টাকা। কম হয়ে যায় পানিশমেন্ট। এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্সের
ক্ষেত্রে পেনাল্টির বিধান, সেক্ষেত্রে এখানে আপনার জরিমানা করলেও প্রচলিত আইনে যে কার্যক্রম সেটা কিন্তু সরকার চাইলে গ্রহণ করতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে তো কোনো বাধা নেই। ইনকাম ট্যাক্স জরিমানা করবে এটা তাদের ক্ষেত্রে, কিন্তু ইনকাম ট্যাক্স এটা প্রচলিত আইনে তো জরিমানা অন্যান্য প্রচলিত আইনে তো অন্যান্য বিধান আছে, এটা তো অন্য মানে পেনাল কোডে কিংবা অন্য কোডে যাবে এটা। আমরা সেকশন 130 আগে পড়েছি, বার টু ইম্পোজিশন অফ পেনাল্টি। আমরা এখন পড়বো সেকশন মানে এখানে 130 দিয়ে কিন্তু আপনার সেকশন 123 থেকে 129 বি পর্যন্ত যা বলা আছে, বলেছে আপনাকে অবশ্যই জরিমানা করতে হলে আগে নোটিশ করতে হবে। নোটিশ না করে কোনো জরিমানা করা যাবে না। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় জরিমানা হয়ে গেছে, তখন আপনাকে আগে কোয়েরি করতে হবে যে আমাকে কোথায় নোটিশ করলেন, আপনি আমাকে নোটিশের কপিটা দেন, কবে নোটিশ পাঠিয়েছেন, কি মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন, নোটিশ কি জারি হয়েছে কিনা। এক্ষেত্রে তো নোটিশ জারি হয়েছে কিনা এটা বুঝাতে হবে। এখানে ইনকাম ট্যাক্সের আইনে তো নোটিশ জারির বিষয়টুকু থাকে। তো এখানে সেকশন 130 দিয়ে বার করা হয়েছে এটা। আরেকটা বিউটিফুল সেকশন, এই সেকশন আমরা এখন পড়ব এই অর্ডিন্যান্সে। আমাদের এই সেকশনটা হচ্ছে সেকশন 131, previous approval of inspecting joint commissioner for imposing penalty. দেখেন, the deputy commissioner of taxes shall not impose any penalty under this chapter without the previous approval of the inspecting joint commissioner, except in the cases referred in section 124. শুধুমাত্র 124 ধারা যে বিষয়টা বলা আছে, আমরা জানি রিটার্ন ফাইলিং না করার ক্ষেত্রে, যেটা আমরা প্রথমে পড়েছি, এটা বাদ বাকি যে কোনো ক্ষেত্রে ডিসিটি চাইলেই জরিমানা করতে পারবে না। ডিসিটি কে প্রথমে পারমিশন নিতে হবে তার ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের। ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার যদি তাকে পারমিশন দেন, তাহলে দেন ডিসিটি 130 ধারা অনুযায়ী নোটিশ জারি করতে হবে। জারি করার পরে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে পারবে, যেটা জরিমানার বিধানগুলো বলা আছে। আর 124 ধারার ক্ষেত্রে জরিমানার ক্ষেত্রে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের পারমিশন নিতে হবে না, 131 কমপ্লাই করতে হবে না, বাট 130 মাস্ট কমপ্লাই করতে হবে, নোটিশ অবশ্যই দিতে হবে 130 ধারায়। এটা হচ্ছে গিয়ে এখানে আপনার এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য করা হলো। এক ব্যক্তি এখানে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে পারবে না, এখানে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারকে এই বিষয়ে ক্ষমতা প্রাপ্ত করা হয়েছে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। এই হচ্ছে সেকশন 131। কোনো কোয়েশ্চন আছে কিনা? কোয়েশ্চন না থাকলে আমরা সেকশন 131 এ তে যাব। এখানে বলা আছে previous approval of the board for imposing penalty। এই সেকশন 131 এটা পুরোটা ওমিট করা হয়েছে। এটা নাই, সেকশনটা আছে, সেকশনের টেক্সটটা নাই, চাইলে এটা চেঞ্জ করা যেতে পারে। 131 এটা আছে, মনে করেন সেকশন 129 ওমিটেড বলা আছে, এখানে ওমিটেড বলা নেই, এখানে ওমিট করা হয়েছে সেকশন 131 এর previous approval of the board for imposing penalty omitted by এইটুকু বলা আছে। তো আমরা ধরে নিতে পারি এটা 1996 সালে এটা ওমিট করা হয়েছে, সেকশন 129 এর মতোই ধরে নিতে পারি।
বোর্ডের অ্যাপ্রুভালের বিষয়টা এখন আর নাই, জয়েন্ট কমিশনারের অ্যাপ্রুভালের বিষয়টাই আছে। তো এটা আমাদের সেকশন 131 আমাদের কোনো কাজে আসবে না আইনে। এখন আসেন পেনাল্টি করার পরে অর্ডারটা কি হবে। সেকশন 132 orders of penalty to be sent to the Deputy Commissioner of Taxes, the appellate tribunal or any income tax authority যদি কোনো সিনিয়র অথরিটি অর্ডার করে থাকে, not being the Deputy Commissioner of Taxes himself, ডিসিটি নিজে না, উনি ছাড়া অন্য কেউ যদি করে থাকে অর্ডার, an order imposing any penalty under this ordinance shall forthwith send a copy of the order to the Deputy Commissioner of Taxes, and thereupon all the provisions of the ordinance relating to the recovery of penalty shall apply as if such order were made by Deputy Commissioner of Taxes. এখানে ডিসিটি ছাড়া অন্য কেউ যদি অর্ডার করে থাকেন তাহলে রিকভারি থেকে শুরু করে সবকিছুই এমন ভাবে পরিচালিত হবে যেটা মানে এটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসই এই অর্ডার করেছেন ওইভাবেই ধরে নিয়ে করা হবে। কারণ প্রত্যেকটি রিকভারি স্টেজে তো ডিসিটির অর্ডারের বিষয়টুকু আইনে বলা আছে, তাই অর্ডারস অফ পেনাল্টি টু বি সেন্ট টু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, মানে সিনিয়র কেউ যদি করেও থাকে প্রত্যেকটা পেনাল্টির অর্ডারের কিন্তু পাওয়ার সবাইকে দেয়া আছে। আমরা দেখেছি যে সেকশন 131 এ বলা আছে যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কোন পেনাল্টি করতে চায় তাহলে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের পারমিশন নিতে হবে, অন্য কেউ যদি করে তাহলে সেটা ডিসিটি করে নিয়েছে বলেই ধরে নেওয়া হবে। এটা হচ্ছে আপনার সেকশন 132। সেকশন 133 তে আমরা যাই, এখানে বলা আছে পেনাল্টি টু বি উইদাউট prejudice to other liability. The imposition on any person of any penalty under this chapter shall be without prejudice to any other liability which such person may incur or may have incurred under this ordinance or under any other law for the time being in force. এখানে আমরা যে এই যে পেনাল্টিটা থাকবে এটা অন্য কোনো দায়কে প্রভাবিত করবে না, পেনাল্টির কারণে অন্য কোনো দায় দেনার উপর কোনো প্রভাব পড়বে না, এই বিষয়টুকুই বলা আছে সেকশন 133 তে। সেকশন 133A এটা একটা বিষয় আছে, এখানে বলা হচ্ছে রিভিশন অফ পেনাল্টি বেসড অন দ্য রিভাইজড অ্যামাউন্ট অফ ইনকাম। যদি ইনকামটা চেঞ্জ হয়ে যায় তাহলে এটা পেনাল্টিটা কিভাবে রিভিশন হবে। মনে করেন আমরা সেকশন 93 তে একটা ইনকাম অ্যাসেস হলো, এটার উপরে পেনাল্টি হলো আন্ডার সেকশন 128 আমরা জানি 15% করে কনসিলমেন্টের জন্য আমাদের পেনাল্টি হবে। পরবর্তীতে আপিল ট্রাইব্যুনাল স্টেজে গিয়ে এটা চেঞ্জ হয়ে গেল, ইনকামটাই চেঞ্জ হয়ে গেল। Where a penalty imposed under this chapter is directly related to the amount of income assessed under the provision of this ordinance and the amount of income is revised subsequently by an order made under this ordinance, the Deputy Commissioner of Taxes shall pass an order revising the order of penalty at the time of receiving the income. রিভাইজিং দ্য ইনকাম, ইনকাম যখন রিভাইজ করবে তখন পেনাল্টিটাও রিভাইজ করবে। সাবসেকশন 2 no order of enhancement of penalty shall be made unless the parties affected thereby have been given a reasonable opportunity of being heard. যদি ইনকামটা বেড়ে যায় আপিল কিংবা ট্রাইব্যুনাল স্টেজে কখনো, তাহলে সেক্ষেত্রে পেনাল্টি বাড়াতে হলে আবার নোটিস করতে হবে যদি কোনো কারণে বেড়ে যায় ইনকাম। নাম্বার 3
where in the case mentioned in subsection 1 an order of the revision of penalty is not issued despite the fact that the relevant assessment order has been revised, the parties affected can make an application to the Deputy Commissioner of Taxes requesting the revision of the amount of penalty, and if no order has been made by within 180 days from the receipt of such application, the amount of penalty shall be deemed to have been revised according to the revised amount of income, and all the provisions of this ordinance shall have effect accordingly. মনে করেন ইনকাম রিভাইজ হয়েছে কিন্তু ডিসিটি এটা চেঞ্জ করেননি, তাহলে এফেক্টেড পার্টি যিনি এসএসসি উনি এখানে ডিসিটিকে একটা অ্যাপ্লিকেশন দেবেন যে এটা রিভাইজ করার জন্য। ডিসিটি ওই অ্যাপ্লিকেশন রিসিভ করার 180 দিনের মধ্যে যদি এটা রিভাইজ না করেন তাহলে ধরে নেওয়া হবে এটা রিভাইজ হয়ে গেছে, এবং এই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের অন্যান্য হিসাবটাও ওই রিভাইজ পেনাল্টির উপরে বেস করেই হবে। এই হচ্ছে রিভিশন অফ পেনাল্টি বেসড অন দা রিভাইজড অ্যামাউন্ট অফ ইনকাম। কোনো কোয়েশ্চন আছে কিনা সেকশন 133 এ তে? মনে হয় নেই। আমরা আজকে আলোচনা করলাম চ্যাপ্টার 15 ইম্পোজিশন অফ পেনাল্টি। আমরা পুরো চ্যাপ্টার আলোচনা করেছি এবং এর সাথে রিলেটেড যে ধারাগুলো আমরা দেখেছি অন্যান্য সেকশনগুলা, ওইসব সেকশনেও আমরা আলোচনা করেছি। এর মাধ্যমে আমরা আরো কিছু সেকশনের আলোচনাও কমপ্লিট করেছি। তো এই জায়গায় আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন। পুরো আলোচনার মধ্যে কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন চ্যাপ্টার 15 এর। চ্যাপ্টার 15 এ আমরা যদি একটু সামারি করি, একটা বিষয় হচ্ছে, দুইটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে। যে কোনো ধরনের পেনাল্টি ইম্পোজ করতে হলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কে 130 ধারা অনুযায়ী নোটিশ জারি করতে হবে। এখানে সেকশন 130 তে এই বিষয়টুকু বলা আছে, বার টু ইম্পোজিশন অফ পেনাল্টি উইদাউট হিয়ারিং। হিয়ারিং এর সুযোগ দিতে হবে, নোটিশ এবং একটা হিয়ারিং এর সুযোগ দিতে হবে। 124 ধারা বাদে অন্য যে কোনো ধারায় যদি ডিসিটি পেনাল্টি করতে চান সেক্ষেত্রে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে তারপরে 130 ধারা অনুযায়ী হিয়ারিং এর সুযোগ দিয়ে জরিমানা করতে হবে। 124 ধারা অনুযায়ী জরিমানা আমরা দেখেছি, 128 ধারা অনুযায়ী জরিমানা দেখেছি। এই দুটা জরিমানা বেশি ব্যবহৃত হয়, আমরা এই বিষয়ে বারবার পাবো বিভিন্ন কাজে। আবার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স না দিলে 125 ধারা অনুযায়ী জরিমানাও হতে পারে। আবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় দেখেছি কোম্পানির ক্ষেত্রে অডিট রিপোর্ট যদি কেউ কোনো এসএসসি জাল অডিট রিপোর্ট সাবমিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে 129 এর বি অনুযায়ী জরিমানা হবে। আর যদি অডিটর কোনো ভুল ডিক্লারেশন দিয়ে থাকেন, ফলস ডিক্লারেশন দিয়ে থাকেন, কিংবা আইএস কমপ্লাই না করেন সেক্ষেত্রে 129 এতে জরিমানার বিধান আছে। আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আমরা আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আগামী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। একটু কথা স্যার একটু কথা ছিল স্যার। স্যার অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন, ওই ব্যাপারে আমি আসলে আজকে ভালো করে কিছু আমি ক্লাসটা শেষ করে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা স্যার। তো আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।